আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজের চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে শেষ করব। সো দেখো, আমরা হচ্ছে একটা লেকচারে চ্যাপ্টার 1 আর 2 শেষ করেছিলাম, আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 আর 4 শেষ করব। সো এখন হচ্ছে আমরা চ্যাপ্টার 3 শুরু করি। সো আমাদের এমসিকিউ থান্ডার সিরিজের কাজ তো তোমরা জানো। সো আমরা কথাবার্তা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে চলে যাই। সো আমাদের এই কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজের যে চ্যাপ্টার 3 হচ্ছে পদার্থের গঠন। সো এই পদার্থের গঠন থেকে আমরা এখন যে এমসিকিউ গুলা পড়বো ইনশাল্লাহ, এই এমসিকিউ গুলাতে এই এমসিকিউ গুলা সলভ করলে এই চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ তোমার সলভ হয়ে যাবে, খাবার হয়ে যাবে, এবং তুমি ইজিলি এই এমসিকিউ গুলো হচ্ছে সলভ করে ফেলতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে আসো শুরু করি। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কত? মনে রাখবা, প্রকৃতিতে পর্যায় সারণীতে টোটাল মৌল আছে 118টা। এর মধ্যে প্রকৃতিতে পাইছে হচ্ছে 98টা এবং বাকি 20টা কৃত্রিম ভাবে গবেষণাগারে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এই যে আমরা একটা জিনিস শিখলাম, এখানে কি হয়ে গেছে, আমাদের ভালো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। তো প্রকৃতিতে পাইছে 98টা, বাকি 20টা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? পদার্থের ক্ষুদ্রতম কণার নাম ভাইয়া পরমাণু। আচ্ছা, এখানে দিছে পরমাণু। পদার্থের ক্ষুদ্রতম কণার নাম অণু নাকি পরমাণু? আচ্ছা, পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। ঠিক আছে, কোনো একটা জায়গায় আমি অণু দিছিলাম। ঠিক আছে, ওটা কোন জায়গায়, ওটা একটা ব্যাখ্যাও ছিল। যাই হোক, কেমিস্ট্রিতে আসলে পদার্থের ক্ষুদ্রতম পরমাণুর নাম কি? পরমাণু। এটা বইয়ে গেছে। পদার্থের ক্ষুদ্রতম কণার নাম, পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। ঠিক আছে, আর অন্যটা আমি ছিল ক্ষুদ্রতম একক। যাই হোক, এটা পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি ভাইয়া? পরমাণু, মনে রাখবো। ঠিক আছে, লেডের ল্যাটিন নাম কি? লেডের ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। লেডের ল্যাটিন নাম কি? প্লাম্বাম। ঠিক আছে, টাংস্টেনের ল্যাটিন নাম কি? অলফ্রাম। এইগুলা একটা ব্যতিক্রম আছে। সোডিয়ামের ল্যাটিন নাম কি? নেট্রিয়াম। এই যে এটা 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 সোডিয়াম, সোডিয়ামের কোনো অস্তিত্ব আছে না, এটা সোডিয়ামের ল্যাটিন নাম থেকে আছে, নেট্রিয়াম থেকে। তো এইগুলা কিছু মনে রাখবা। এই যে লেড না কিন্তু লেডের ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম এবং লেডের সংকেত হচ্ছে পিবি। পিবি আমরা সবাই এগুলা জানি। ঠিক আছে, লেড মানে কি? সীসা। এরপরে আসো টাংস্টেনের প্রতীক কি? যে টাংস্টেন আসছে অলফ্রাম থেকে, অলফ্রাম থেকে। ঠিক আছে, অলফ্রাম থেকে। সো অলফ্রাম থেকে ডাব্লিউ আর কি, বুঝছো? আর এটা হচ্ছে বিসমাথ। ঠিক আছে, বা সরি, এটা হচ্ছে অ্যান্টিমনি। অ্যান্টিমনি। ঠিক আছে, এটা মার্কারি, এটা প্লাম্বাম মানে হচ্ছে লেড, এটা হচ্ছে টাংস্টেন, মনে রাখবা। টিনের প্রতীক কি? টিন। টিন আসছে মেবি স্টেনাম থেকে, এসএন থেকে আসছে টিন, এসএন থেকে আসছে টিন। এটা টাইটেনিয়াম, এটা প্লাম্বাম, এটা হচ্ছে আমাদের এসবিজিটা অ্যান্টিমনি। নিচে কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? এই যে অ্যান্টিমনির ল্যাটিন নাম স্টিবিয়াম। স্টিবিয়াম থেকে এসবি আসে। ঠিক আছে, অ্যান্টিমনির ল্যাটিন নাম কি? স্টিবিয়াম। স্টিবিয়াম। সো এই যে ব্যতিক্রম নামগুলো একটু মনে রাখা উচিত। এগুলা থেকে যেটাই ব্যতিক্রম এটাই পরীক্ষা আসে। সালফার ও ফসফরাসের অনুসংকেত কোনটি? মনে রাখবা, সালফার তোমার কেমনে থাকে ভাইয়া? সালফার হচ্ছে স্বাভাবিক অবস্থায় S8, এটা হচ্ছে 8 পরমাণু এইভাবে থাকে, এবং ফসফরাস থাকে 4 পরমাণু P4। তো সালফার থাকে S8, ফসফরাস থাকে P4। এগুলো হচ্ছে সালফার ও ফসফরাসের অনুসংকেত। তারা হচ্ছে নিজের মধ্যে এইভাবে অনুগঠন করে। তো আমাদের সালফার ও ফসফরাসের অনুসংকেত কি? S8 এবং P4। এটা ভালো করে মনে রাখো। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে সালফারের S8 এটা মনে রাখো। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে। 8টি সালফার। আচ্ছা, এই যে সংখ্যাটা দেওয়া আছে এটাতে বর সংখ্যা 27, ইলেকট্রন সংখ্যা 13। আচ্ছা, মনে করো এক্স একটা মৌল, এর এইখানে থাকে হচ্ছে প্রোটন, এখানে দিবে ওর প্রোটন সংখ্যা, এখানে দিবে বর সংখ্যা। ঠিক আছে, এখানে দিবে হচ্ছে আয়ন। এতটুকু জাস্ট মনে রাখো। এক্স একটা হচ্ছে আমাদের মৌল দেওয়া আছে, এটা এখানে থাকবে তার প্রোটন, এখানে থাকবে বর সংখ্যা, এখানে থাকবে তার হচ্ছে আয়ন, ইলেকট্রন, যা ইচ্ছা এটা। সো আমাদের এটাতে কি দেওয়া আছে ভাইয়া? 27, 13 অ্যালুমিনিয়াম। সো এইভাবে দেওয়া আছে অ্যালুমিনিয়াম 3+, এখানে দেওয়া আছে 27, এখানে দেওয়া আছে 13। দ্যাট মিন্স এই 27 হচ্ছে তার বর সংখ্যা, এই 27 কি তার বর সংখ্যা। ঠিক আছে, এই 13 কি? এই 13 হচ্ছে তার প্রোটন সংখ্যা, আর এখানে এটা কি? তার চার্জ, তার আয়ন আর কি। সো সে কি করছে? 3টা ইলেকট্রন ত্যাগ করছে। ভালো করে বুঝো, অ্যালুমিনিয়ামের প্রোটন 13, দ্যাট মিন্স অ্যালুমিনিয়ামের ইলেকট্রনও 13। 3+ মানে কি? 3টা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে ইলেকট্রন আছে কয়টা? অ্যালুমিনিয়ামে 10টা বাকি আছে, 3টা ত্যাগ করে ফেলছে। 3+ মানে কি? 3টা ত্যাগ করছে। সো আবার আরেকটা সূত্র জানি আমরা, বর সংখ্যা সমান
বা নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যার সূত্র কি ভাইয়া? নিউটন সংখ্যার সূত্র সমান হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। নিউটন সংখ্যার সূত্র কি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। নিউটন সংখ্যার সূত্র কি ভাইয়া? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। সো ভর সংখ্যা কত? এই যে আমাদের কি কি দেওয়া আছে, যে এখানে ভর সংখ্যা 27, ভর সংখ্যা 27, ইলেকট্রন সংখ্যা 13 না, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা, কস তিনটা সে ত্যাগ করে গেছে। নিউটন সংখ্যা 14 হচ্ছে, এটা আমরা বের করি। সো ভর সংখ্যা 27 মাইনাস প্রোটন সংখ্যা 13, এটা বিয়োগ দিলে আমাদের 14 আসতেছে, দ্যাট মিন্স নিউটন সংখ্যা 14, এটা ঠিক আছে। সো আমাদের সঠিক পেলাম 1 আর 3, দ্যাট মিন্স 1 আর 3 আনসার। ভাইকে বুঝাইতে পারছি? ওকে, এরপরে আসো এই সংকেতটিতে ভর সংখ্যা 56, ইলেকট্রন সংখ্যা 26, নিউটন সংখ্যা 30, সত্যি বলছে কিনা আমরা একটু চেক করি, ঠিক আছে? সো এই সংকেতটিতে দেখো 56, 26 Fe2+, তো এটাতে হচ্ছে ভর সংখ্যা 56, এই যে ভর সংখ্যা 56, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা 26, ভালো করে বুঝো, আয়রনে ইলেকট্রন সংখ্যা এমনিতেই 26, বাট 2+ মানে দুইটা ত্যাগ করছে, তাহলে 26 - 2, বর্তমানে ইলেকট্রন সংখ্যা আছে 24টা আছে, দুইটা ত্যাগ করে ফেলছে। আবার বলছে নিউটন 30, 56 থেকে 26 বিয়োগ দাও, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলে নিউটন সংখ্যা পাওয়া যায়, সেটা 30ই আসে, দ্যাট মিন্স এটা ভুল, এটা আনসার। আগেরটার মধ্যে এটা সেম কনসেপ্ট ছিল, 1 আর 3 আনসার। মৌলের একটি প্রোটনের ভর কত? মনে রাখবা, প্রোটনের ভর, এই যে প্রোটনের ভর, ঠিক আছে, প্রোটনের ভর m of p is equal to 1.67 into 10⁻²4 গ্রাম, বুঝছি, বা 1.673, যা ইচ্ছা বলতে পারো। নিউট্রনের ভর m of n is equal to 1.675 into 10⁻²4 গ্রাম। এরপরে আছে তোমার ইলেকট্রনের ভর m of e is equal to কত? 9.11 into 10⁻28 গ্রাম। এটা হচ্ছে আমাদের প্রোটন, নিউট্রন এবং হচ্ছে ইলেকট্রনের ভর। সো গ্রামে লিখলে এটা, কেজিতে লিখলে কি আসবে? 9.11 into 10⁻31 কেজি, কেজিতে লিখলে আরো হচ্ছে 10⁻38 হবে, ঠিক আছে। তো এটা কেজিতে কি হবে? 10⁻27, এটা কেজিতে হবে 10⁻27, ঠিক আছে। সো মৌলে একটি প্রোটনের ভর কত? 1.67 into 10⁻24 গ্রাম, 1.67 into 10⁻24 গ্রাম, এই যে এটা, ঠিক আছে। এরপরে নিউটনের প্রকৃত ভর, এই যে একটু আগে 1.675 into 10⁻24 গ্রাম, আর প্রোটনেরটা 673 বা 67ও ধরা যায়। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? ভালো করে বুঝো, আমি আগেরটাতে দেখছি ইলেকট্রনের এমনিতে ভর, ইলেকট্রনের ভর হচ্ছে এমনিতে, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 into 10⁻28 গ্রাম, ঠিক আছে। তো প্রোটন এবং নিউট্রনের তুলনায় ভালো করে বুঝো, প্রোটনের ভর অন্যদিকে 1.67 into 10⁻24 গ্রাম, ঠিক আছে। সো প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য। প্রোটন এবং নিউট্রনের, এটা হচ্ছে 10⁻24, এটা 10⁻28, দেখো দশমিকের পরে আরো 4টা শূন্য, দ্যাট মিন্স প্রায় 0-র কাছাকাছি। এটা দিয়ে যদি এটাকে যদি 1 ধরো, তাহলে এটা প্রায় 0-র কাছাকাছি মান আসবে, ঠিক আছে। এজন্য ইলেকট্রনের আপেক্ষিক ভর, মানে প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0, একদম নাই। তো ইলেকট্রনের আপেক্ষিক ভর 0, মনে রাখবা, ইলেকট্রনের আপেক্ষিক ভর 0। ইলেকট্রনের চার্জ হচ্ছে কত জানো? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.66 into 10⁻19 কুলম। অন্যদিকে প্রোটনের চার্জ হচ্ছে +1.66 into 10⁻19 কুলম, একটা আর একটা বিপরীত। এরপরে আছে নিউটনের চার্জ হচ্ছে 0, ঠিক আছে, বা চার্জ নিরপেক্ষ। এই যে জিনিসগুলো, এগুলো একটু মনে রাখো, এগুলো জাস্ট তোমার বইয়ের মধ্যেই আছে, ঠিক আছে। তো এগুলো মনে রাখো, এগুলো বেসিক কনসেপ্ট। সো ইলেকট্রনের আপেক্ষিক ভর 0, এমনিতে ভর হচ্ছে এইটা 9.11 into 10⁻28 গ্রাম, বাট প্রোটন এবং নিউট্রনের তুলনায় যে ভরটা কাউন্ট করা হয়, এটা একদম 0 আপেক্ষিক ভর, ঠিক আছে। নিচের কোনটি ফ্লুরিনের একটি পরমাণুর ভর? ভালো করে বুঝো, যে কোনো ফ্লুরিনের একটি পরমাণুর ভর। সো আমরা জানি একটি পরমাণু ভর বের করতে হচ্ছে, আমরা জানি এক মূল পদার্থে, ঠিক আছে, এক মূল পদার্থে পরমাণুর সংখ্যা, ঠিক আছে, বা এক মূল মৌলে পরমাণুর সংখ্যা কত? এক মূল মৌলে পরমাণুর সংখ্যা কত ভাইয়া? এক মূল মৌলে পরমাণুর সংখ্যা হচ্ছে আমাদের 1.67, অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 into 10⁻23t, এটা হচ্ছে আমাদের এক মূল মৌলে পরমাণুর সংখ্যা।
সেম ভাবে এক মোল যৌগে অণুর সংখ্যা 6.023 × 10⁻23 এটাও লিখতে পারো। এক মোল যৌগে যদি অণুর সংখ্যা কাউন্ট করো, অণুর সংখ্যা এক মোল যৌগে অণুর সংখ্যাও সেম 6.023 × 10⁻23। এক মোল আয়নেও আয়ন হচ্ছে এতটা। তো আমাদের বলছে ফ্লুরিনের একটা পরমাণু ভর কত। তো ফ্লুরিনের পারমাণবিক ভর কত ভাইয়া? ফ্লুরিনের পারমাণবিক ভর হচ্ছে 19, 9 × 18 19 গ্রাম। এটা হচ্ছে ফ্লুরিনের পারমাণবিক ভর। দ্যাট মিন্স এক মোল ফ্লুরিনের, ভালো করে বুঝো, এক মোল ফ্লুরিনের পারমাণবিক ভর হচ্ছে 19 গ্রাম। ঠিক আছে, এক মোল ফ্লুরিন মানে হচ্ছে 19 গ্রাম। দ্যাট মিন্স আমাদের তো একটা পরমাণু ভর বের করতে বসে, তার মানে এক মোল ফ্লুরিনের পারমাণবিক ভর 19 গ্রাম। তাহলে এক মোল ফ্লুরিন মানে কত? এক মোল ফ্লুরিনে কয়টা পরমাণু থাকে? এতটা পরমাণু থাকে। দ্যাট মিন্স এই 6.023 × 10⁻23 6.023 × 10⁻23 টি ফ্লুরিনের মানে এতটি ফ্লুরিন পরমাণু ভর হচ্ছে আমাদের 19 গ্রাম। ঠিক আছে, এতটি ফ্লুরিন পরমাণু ভর 19 গ্রাম। তাহলে একটা ফ্লুরিন পরমাণু ভর বের করতে হবে, একটা পরমাণুর ভর। তাহলে এটা হবে এই 19 ডিভাইডেড বাই এইটা 6.023 × 10⁻23। সো এটা হিসাব করলে যে আনসারটা আসবে ওইটা হচ্ছে আনসার। সো এটা ইজি আর কি। জাস্ট তুমি এখন এটা একটু কষ্ট হইতেছে করতে, লম্বা প্রথম দিকে জন্য একটু আস্তে বুঝিলাম, বাট এইভাবে হিসাব করবা যে এক মূল পদার্থে পরমাণু সংখ্যা হচ্ছে এতটি। ঠিক আছে, তো এটা আসতেছে হচ্ছে আমাদের 3.15 × 10⁻23। কত আসতেছে? 3.15 × 10⁻23। এই যে এইটা 15 বা 16। ঠিক আছে, এক মোল ফ্লুরিন পরমাণুর ভর। তুমি মনে রাখবা তার পারমাণবিক ভর যতটুকু অতটুকু পরমাণু, মানে মনে করো কার্বনের ক্ষেত্রে দিয়ে আসলো, কার্বনের ভর হইতো 12। দ্যাট মিন্স আমাদের 6.023 × 10⁻23 টি পরমাণু ভর 12 গ্রাম। একটা পরমাণু ভর কত? ঠিক আছে, অথবা 12 গ্রাম পরমাণুতে 6.023 এতটা পরমাণু আছে। যাই হোক, কোন প্রতীকটি দ্বারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায়? একটা মৌলকে তুমি কেমনে চিনো? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এইভাবে চিনো। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, এইভাবে। এই পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। দ্যাট মিন্স মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায় প্রোটন সংখ্যা দ্বারা। কি সংখ্যা দ্বারা? প্রোটন সংখ্যা দ্বারা। ঠিক আছে, 1 গ্রাম মিথেনে মোট পরমাণুর সংখ্যা কত? এই যে সুন্দর একটা মূল আসছে, 1 গ্রাম মিথেনে মোট পরমাণুর সংখ্যা বের করতে বলছে। সো 1 গ্রাম মিথেন, ওকে, সো 1 গ্রাম মিথেন মানে হচ্ছে ভাইয়া CH4। মিথেন আমরা জানি। সো মিথেনের আণবিক ভর বের করো। আণবিক ভর বের করা তো জানো, কার্বনের 12, হাইড্রোজেন 1 আর হাইড্রোজেন 4টা আছে, 4 দিয়ে গুণ। সো এটা আণবিক ভর আসছে 16। দ্যাট মিন্স মিথেনের আণবিক ভর 16 গ্রাম মিথেনে, ভালো করে বুঝো, 16 গ্রাম মিথেনে অণুর সংখ্যা, কারণ 16 গ্রাম মানে তো এক মোল। সো 16 গ্রাম মিথেন তো যৌগ, তো এটা যৌগে কি থাকে? অণুর সংখ্যা। তো 16 গ্রাম মিথেনে অণুর সংখ্যা হচ্ছে আমাদের 6.023 × 10⁻23। আমাকে হিসাব করতে বলছে 1 গ্রাম মিথেনে পরমাণুর সংখ্যা, ভালো করে বুঝো। তো এটা যেহেতু যৌগ, তো যৌগে থাকে অণুর সংখ্যা হচ্ছে এতটা। তাহলে পরমাণুর সংখ্যা যদি হিসাব করতে চাও, দেখো অণুর বাদ দিয়ে যদি পরমাণু হিসাব করতে চাও, তাইলে তোমাকে কি করা লাগবে? এটার সাথে তার এখানে জয়টা পরমাণু আছে, জয়টা মৌল আছে, এটা দিয়ে গুণ দেওয়া লাগবে। দেখো কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 4টা, টোটাল 5টা মৌল আছে, এইটাকে 5 দিয়ে গুণ দেওয়া লাগবে। ঠিক আছে, অণু বললে ডিরেক্ট এইটা যৌগের ক্ষেত্রে, বাট যৌগের ক্ষেত্রে পরমাণু যদি বলে তাইলে হিসাব করতে হবে কয়টা মৌল আছে, মৌল দিয়ে গুণ দিলে তুমি টোটাল পরমাণু সংখ্যা পাবা। দ্যাট মিন্স 16 গ্রাম মিথেনে পরমাণু সংখ্যা এতটা। তাহলে 1 গ্রাম মিথেনে পরমাণু সংখ্যা হবে তোমার এই যে 5 × 6.023 × 10⁻23। এটাকে তুমি কত দ্বারা ভাগ দিবা? এই যে এটা দ্বারা 16 দ্বারা ভাগ দিবা, তাইলে হচ্ছে তুমি 1 গ্রামে পেয়ে যাবা। তো এটা হিসাব করো, 5 × 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 16। তো এটা আসতেছে আমাদের 1.88 × 10⁻23। ঠিক আছে, মানে একটা কনসেপচুয়াল ভালো একটা ম্যাথ ছিল, এগুলো সিকিউতে মাঝে মধ্যে চলে আসে। এই আয়নটিতে বেশিরভাগ তোমার পরীক্ষায় এইগুলো আসবে। এই আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত? তো এটা এইভাবে, এই যে 19 ফ্লোরিন মাইনাস দেওয়া আছে, সো এটার বর 19 দেওয়া আছে, বর 19, ফ্লোরিন F দিয়ে ফ্লোরিন বুঝিয়ে দিয়েছে। সো এটাতে ইলেকট্রন সংখ্যা কত? আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9। দ্যাট মিন্স ফ্লোরিনে এমনিতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 9টা, বাট এখানে ইলেকট্রন একটা কি মাইনাস দিয়ে কি বুঝিয়ে দিয়েছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে, এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9 + 1। এমনিতে তার 9টা ইলেকট্রন মাইনাস দিয়ে একটা গ্রহণ বুঝাইতেছে। গ্রহণ মানে কি? তার কাছে এখন 10টা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 10টা হয়ে গেছে, বুঝছি?
ওকে, সিলভার পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন বিদ্যমান, ভালো করে বুঝো। এটা তো সিলভার তুমি এমনিতে বুঝবে না, আমরা জানি সিলভার হচ্ছে একটা মুদ্রা ধাতু, দ্যাট মিন্স কপারের নিচে থাকে, কপার, সিলভার, গোল্ড, এই তিনটা হচ্ছে মুদ্রা ধাতু এবং এই তিনটা হচ্ছে গ্রুপ 11 তে অবস্থিত। তো কপারের ইলেকট্রন বিন্যাস আমরা দেখছি, কপার কি রকম থাকে 1s2 2s2 2p6, কপার তো 29, তাহলে কপার কিন্তু 29, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, দেন হচ্ছে 3d10 আর 4s1, এইভাবে থাকে, এটা ব্যতিক্রম থাকে। হওয়া উচিত ছিল 4s2 3d9, বাট কপার একটা ব্যতিক্রম হয় এবং 4s1 এবং 3d10 হয়। তো এটার সর্বশেষ শক্তি স্তরে কয়টা থাকে, একটা ইলেকট্রন থাকে। এটার নিচে সিলভার আছে, সিলভারের ক্ষেত্রে সেম, গোল্ডের ক্ষেত্রে সেম, এগুলা সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, একটা থাকে। তো আমরা যেটা পারি ওইটা দিয়ে বিশ্লেষণ করলে বাকিটা কিন্তু আমরা সহজে 3 করে ফেলতে পারি। এই পরমাণুর নিউটন সংখ্যা কত ভাই? নিউটন সংখ্যা কি, বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ঠিক আছে? তো এটা হিসাব করলে আমাদের 30 আসছে, ঠিক আছে? নিউটন সংখ্যা মানে কি, বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ওকে, সো এটা আসতেছে 30, বুঝছি? ওকে, নেক্সটে আসো। এই আয়নে নিউটন কত, সেম, এখানে আয়ন বা আয়ন যাই হোক, এটা তার বর, এটা হচ্ছে প্রোটন, তাহলে বি মাইনাস এ, বর মাইনাস প্রোটন, ঠিক আছে? বি মাইনাস এ, এটা হচ্ছে নিউটন। তোমাকে পেজ লাগানোর জন্য এই এম প্লাস এগুলা দিতে পারে, বাট তুমি তোমার কনসেপচুয়াল যে সূত্র জানো ওইটা অনুযায়ী আগাবা, ঠিক আছে? এরপরে আসো, নিচের কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 10 ও নিউটন সংখ্যা 12 রয়েছে? কোনটার ইলেকট্রন সংখ্যা 10 নিউটন 12? এটাতে জানি সোডিয়াম, তো সোডিয়াম স্বাভাবিক ভাবে আছে, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, এটা ক্রস। এখানে সোডিয়াম 2 মাইনাস মানে কি, সোডিয়াম হচ্ছে কি করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তো গ্রহণ করলে তার ইলেকট্রন কয়টা হয়ে যাবে, 13টা হয়ে যাবে, তো এটাও ভুল। অক্সিজেনে ইলেকট্রন 8টা থাকে, দেখবেন সেটাও ভুল। সো এটা দেখো, আমাদের ইলেকট্রন সংখ্যা 10 হইতে হবে। সোডিয়াম প্লাস মানে কি, দেখো তার ইলেকট্রন 11 ছিল, একটা প্লাস মানে এটা ত্যাগ করছে, তার 10টা ইলেকট্রন আছে। আর এটা হচ্ছে নিউটন সংখ্যা কত, 23 থেকে 11 বিয়োগ দিলে নিউটন সংখ্যা 12, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা। দেখছো, বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, বর মাইনাস প্রোটন 12, তো দ্যাট মিন্স ইলেকট্রন 10টা, নিউটন 12টা রয়েছে আমাদের এইটাতে, ঠিক আছে? এরপরে আসো, নিচের কোনটি আইসোবার, ভালো করে বুঝে, এই যে আইসোবার, আইসোটপ, আইসোটোন আসছে, তিনটা একদম এখন ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে আসো আইসোটপ। আইসোটপ মানে কি ভাইয়া? আইসোটপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান, ভালো করে বুঝো, আইসোটপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, বর সংখ্যা ভিন্ন, ঠিক আছে? বর সংখ্যা ভিন্ন। সো মেইনলি তুমি এটা জানলেই হবে যে আইসোটপ মানে কি, প্রোটন সংখ্যা সমান। ওকে, এরপরে আইসোটন আছে। আইসোটন মানে কি, আইসোটন দেখো টপে আসছে প্রোটন, তাহলে আইসোটনে আসবে নিউটন, নিউটন ন, তাহলে আইসোটনে কি সমান, নিউটন সংখ্যা সমান। আইসোটনে নিউটন সংখ্যা সমান, কয়েকটা মূল থাকবে যেগুলার প্রত্যেকটা নিউটন সংখ্যা সমান থাকবে, এটা হচ্ছে আইসোটন। এরপরে আসো আইসোবার। বার থেকে তুমি কি বুঝতেছো বলো, বার থেকে বর বুঝাইতেছে না, তাহলে আইসোবার মানে হচ্ছে বর সংখ্যা সমান। আইসোবার মানে কি, বর সংখ্যা সমান, কয়েকটা মৌল থাকবে যেগুলার বর সংখ্যা পরস্পর সমান হবে, বর সংখ্যা সমান হলে আইসোবার। তো আমাকে এটাই বলছে, নিচের কোনগুলো আইসোবার, যেগুলাতে বর সংখ্যা সমান পাবো, দেখো এগুলা বর সংখ্যা সমান নাই, এটা আইসোবার না। এগুলা একটা 20 একটা 21 22 হবে না, আইসোবার না। এগুলাতে বর সংখ্যা সমান না, আইসোবার না। এই যে এটাতে এটার বড় 64, এটার বড় 64, দ্যাট মিন্স এইটা আমাদের আইসোবার। ক্লিয়ার? ওকে, পরীক্ষা আসলে আনসার দিতে পারবো ইনশাল্লাহ। এই মৌল, এই যে তোমার হচ্ছে যৌগ আছে বা এই যে মৌলটা দেওয়া আছে, এর নিউটন সংখ্যা, নিউটন কেমনে ভাইয়া, বর সংখ্যা মাইনাস প্রোটন, তাহলে 39 মাইনাস 19 ইজিক্যাল টু 20, কত ইজি ভাইয়া, অনেক ম্যাথ রাখছি যাতে প্র্যাকটিস হয়ে যায়। এইটার এ এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত, আচ্ছা এটার শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা বের করতে বসে। তো এটার পারমাণবিক সংখ্যা দেখতেছি আমরা 29 থাকে পটাশিয়াম, 29 কোনটা ভাইয়া, সরি পারমাণবিক সংখ্যা আমরা 19 দেখতেছি, তাহলে 19 হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের আমরা অবশ্য জানি, যদিও তারপর আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখে ফেলি, 1s2 2s2 2p6 3s2 3p6, এবং এটা 3d তে না গিয়ে 4s1 এ যায়, আমরা জানি পটাশিয়াম ব্যতিক্রম থাকে। তো এটা শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা একটা, এবং কেন ব্যতিক্রম ঘটে, কারণ 3d থেকে মানে 4s থেকে 3d এর শক্তি বেশি হয়ে যাওয়ায় 4s এর শক্তি কম হয়ে যায়, ইলেকট্রন আগে কম শক্তি স্তরে চলে যায়। এটার হিসাব আমরা কেমনে করি, n+l সূত্র দিয়ে শক্তির হিসাব করি, মনে আছে? আচ্ছা, তো এখানে দেখো এটা সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। আচ্ছা এই যে কাহিনী আছে, এই যে আমি একটা খেয়াল করি নাই, দেখো এখানে কি বলছে, এখানে প্লাস দেওয়া, আয়ন কি দেওয়া, প্লাস দেওয়া, তো তার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। তো এখানে প্লাস দেওয়া মানে কি বুঝিয়ে দিচ্ছে, একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে,
প্লাস দেওয়া মানে কি একটা ইলেকট্রন সে ত্যাগ করে ফেলছে, বাদ দিয়ে দিচ্ছে। তাহলে একটা যদি ত্যাগ করে সর্বশেষ শক্তি স্তরটা কিন্তু একটা ত্যাগ করবে। এটা ত্যাগ করছে মানে এটা ত্যাগ করে ফেলছে, এটা ত্যাগ করছে মানে কি এটা ত্যাগ করে ফেলছে, তো তার এখন এখানে ইলেকট্রন আছে 0। ঠিক আছে, দ্যাট মিনস এটাতে যদি ইলেকট্রন 0 হয়, দ্যাট মিনস এই শক্তি স্তরটা আর আমাদের নাই হইলে আমাদের আর কোন শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর কোনটা আছে? এখন এইটা 3 নাম্বারটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। 3 নাম্বার ইলেকট্রন কোনটা? 2 আর 6 টা 8টা, 2 আর 6 8টা, 3 নাম্বারে কয়টা আছে? 8টা। সো অনেকে এটাতে এক দাগে আসতে পারে বলে। পরমাণু সম্পর্কিত, আচ্ছা বুর মডেল হচ্ছে স্থিতিশীল। বুর মডেল হচ্ছে মনে করো আমরা মানি আর কি, এটা হচ্ছে গ্রহণযোগ্য বেশি। রাদারফোর্ড মডেল স্থিতিশীল না, রাদারফোর্ডের থেকে বুরটা স্থিতিশীল, রাদারফোর্ড মডেলটা একটু অস্থিতিশীল, এটাতে অনেকগুলা ভুল আছে। এরপরে আসো আমরা কিসে আসি? এমসিকিউ। বুর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করে যায়? আমরা জানি বুর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেনের বর্ণালী, হাইড্রোজেন বা এক পরমাণু, হাইড্রোজেন বা যেগুলার মনে করো ইলেকট্রন সংখ্যা 1 আছে, যেগুলার ইলেকট্রন সংখ্যা 1 ওইগুলার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, সেখানে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2টা, দ্যাট মিন্স এটার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাবে না। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা দেখো, লিথিয়াম প্লাস দেওয়া আছে, দ্যাট মিন্স 3 থেকে 1 বিয়োগ দিলে এটা ইলেকট্রন সংখ্যা আসতেছে আমাদের 2টা, তো এটারও ব্যাখ্যা করা যাবে না। এমনিতে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 3টা ইলেকট্রন, দ্যাট মিন্স এটারও পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাবে না। কোনটার ব্যাখ্যা করা যাবে? স্বাভাবিকভাবে হাইড্রোজেনের যায়, কজ হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1টা, বাট এখানে হিলিয়াম প্লাস দিছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে ইলেকট্রন একটা ত্যাগ করছে, দ্যাট মিন্স একটা ইলেকট্রন আছে, এটার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় যে এটা ইলেকট্রন সংখ্যা 1টা। বুর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছে? বুর পরমাণু মডেল 1913 এবং রাদারফোর্ড পরমাণু মডেল 1911, মনে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল কোন সালে দেওয়া হয়েছিল? যেটা সেটা আনসার দিও। 1911, বুর পরমাণু মডেল 1913। ইলেকট্রনের গুণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, তত্ত্বটি কে প্রস্তাব করেন? দেখো এইটা হচ্ছে রাদারফোর্ডের বিরোধিতা করছিল কে? ম্যাক্সওয়েলের যে এই তত্ত্বটা আছে, ইলেকট্রনের গুণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, মানে শেষে হচ্ছে তোমার ইয়েতে আইসা কেন্দ্রে আইসা পতিত হবে, এরকম একটা শর্ত ছিল না? এটা কার ছিল? ম্যাক্সওয়েলের ছিল, সব মনে রাখবা। ঠিক আছে, ওকে। এরপরে আসো এইটার শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ। দেখো আমরা জানি কৌণিক ভরবেগের সূত্র কি, মনে রাখবা। কৌণিক ভরবেগ, দেখো কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে, কৌণিক ভরবেগকে এম্বিয়ার লিখে, এই এম্বিয়ার ইজ ইকুয়াল হচ্ছে NH/2π। কৌণিক ভরবেগের সূত্র কি? এম্বিয়ার ইজ ইকুয়াল টু NH/2π। কি লিখছি? এম্বিয়ার ইজ ইকুয়াল টু NH/2π। ওকে, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সূত্র, এম্বিয়ার ইজ ইকুয়াল টু NH/2π। আচ্ছা, তো এখানে এই এম্বিয়ারই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, এম্বিয়ারকে এলও লেখা যায়। ঠিক আছে, যাই হোক, তো এখানে কোনটা কি ভাই তোমাকে একটু বিশ্লেষণ করে দেখাই। এখানে এন হচ্ছে ওই যে শক্তি স্তরের সংখ্যা আর কি, সর্বশেষ শক্তি স্তর। ঠিক আছে, সর্বশেষ শক্তি স্তরের নাম্বার। ঠিক আছে, এরপরে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34, এটার মুখস্থ মান জুল পার 10⁻34 জুল পার। এটার একক কি দেখি আমি। সো প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে, এটা হচ্ছে জুল সেকেন্ড আমি নিতে পারি, তোমাদের বইয়ে দেওয়া হচ্ছে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। ঠিক আছে, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, এটা ইউজ করতে পারো, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, অথবা প্লাঙ্কের ধ্রুবকের একক বইয়ে দেওয়া নাই যেটা, এটা ইউজ করি জুল সেকেন্ড। ঠিক আছে, পাই তো আর এমনিতে জানি। সো এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র NH/2π। এই দুইটা জানলে তুমি পারবা। এখানে বাকি কোনগুলা কি ভাইয়া? এম হচ্ছে ইলেকট্রনের বল, 9.11 ইন্টু 10⁻31 কেজি, কেজিতে লিখলে এরকম। ঠিক আছে, বি হচ্ছে ইলেকট্রনের বেগ, ভালো করে বুঝো, বি হচ্ছে ইলেকট্রনের বেগ। ঠিক আছে, এবং আর হচ্ছে ওই যে ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে হচ্ছে ওই যে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ। বুঝছি? ওকে, তাইলে আসো এই শেলের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে। 19 কিউ দাও, 19 মানে কি? এটা পটাশিয়াম। তাহলে পটাশিয়াম সর্বশেষ কিসে আসে দেখো, 1s2 2s2 2p6 3s2 3v6, 18টা হয়েছে, পরে 4s1 এ চলে যায়।
শেষ শক্তি স্তর হচ্ছে 4, তাহলে এটার কৌণিক ভরবেগ হবে mvr = nh/2π। সো এখানে জাস্ট এইভাবে মান দিছে, আর কোনো কিছুর মান বসায় নাই, দ্যাট মিন্স এটাই কৌণিক ভরবেগ। আমি এখানে মান বসাই হিসাব করব, n এর মানটা জাস্ট এই যে 4n এর মান, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের n = 4। তো n এর মান 4, এখানে h আছে 2π আছে, n হচ্ছে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনের মান, 2 দিয়ে এটাকে কাটলে 2, দ্যাট মিন্স এটা থেকে আমরা পাইতেছি 2h/π। এটাই হচ্ছে আমাদের आंसर, 2h/π। কি আছে 2h/π, বুঝছি? ওকে, এরপরে আসো প্লাঙ্ক ধ্রুবকের মানকে 6.626 × 10⁻34 মিটার স্কয়ার kg/s। নিচের কোনটির ক্ষেত্রে বুর তত্ত্ব প্রযোজ্য নয়? দেখো বুর তত্ত্ব প্রযোজ্য কোনটার ক্ষেত্রে? এক ইলেকট্রন যেটাতে আছে, হিলিয়াম একটা ইলেকট্রন আছে, লিথিয়াম 2+, দ্যাট মিন্স লিথিয়ামের 3টা ইলেকট্রন ছিল, 2টা বিয়োগ ত্যাগ করছে, একটা রয়েছে, ঠিক আছে। হাইড্রোজেনে শুধুমাত্র হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, এটা ঠিক আছে, আর হিলিয়ামে তো এমনিতে একটা আমরা দেখছিলাম। সো যেগুলাতে একটা ইলেকট্রন থাকবে ওইগুলোর ক্ষেত্রে বুর তত্ত্ব প্রযোজ্য, বাট যেগুলাতে ইলেকট্রন নাই বা একের অধিক এগুলাতে তো প্রযোজ্য না। সো হাইড্রোজেনে দেখো ইলেকট্রন কয়টা? এমনিতে একটা প্লাস মানে একটা ত্যাগ করে হচ্ছে 0, এর মিন্স এটাতে বুর তত্ত্ব প্রযোজ্য নাই। সো এটা হচ্ছে আমাদের आंसर, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের आंसर, বুঝছি? ওকে, পটাশিয়ামের m শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকে? দেখো পটাশিয়ামের m শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকে বের করব। পটাশিয়াম হচ্ছে আমাদের এই যে m শক্তি স্তর, l শক্তি স্তর, এইগুলা তোমাকে বুঝাই। সো প্রধান শক্তি স্তর আছে তোমার 4, মানে অনেকগুলো আছে। সো k l m n এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তরের সিরিয়াল নাম্বার, এইগুলাই জানলে তোমার হয়ে যাবে। k হচ্ছে মানে 1, l হচ্ছে 2, m হচ্ছে 3, n হচ্ছে 4, এগুলা জাস্ট মনে রাখবা। এগুলো হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তরের নাম্বারিং, ঠিক আছে। এবং আমরা জানি প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা, তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 18টা, ঠিক আছে। এবং চতুর্থ শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টা। এবং এই যে ইলেকট্রন ধারণ ক্ষমতা এগুলো কেমনে বের করে? ভাইয়া বলো? এগুলা বের করে হচ্ছে 2n² সূত্র দিয়ে। ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ঠিক আছে, এই সূত্র দিয়ে বের করে, এগুলো একটু মনে রাখবে, বুঝছি? 2n² দিয়ে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করে। লাইক তোমাকে বললো পঞ্চম শক্তি স্তর, n এর মান 5, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তুমি কেমনে বের করবা? 2n², দ্যাট মিন্স 2 × n এর মান 5, 5² হচ্ছে 25, 25 দুগুণা হচ্ছে 50, দ্যাট মিন্স পঞ্চম শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের 50, ঠিক আছে। সো 4 নাম্বার শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? কেমনে বেরিয়েছে? 2n², 2 × n এর মান 4, 4² মানে 16, 2 × 16 মানে হচ্ছে 32, এইভাবে আসছে। চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 32। আচ্ছা, এটা বুঝছি, বাট আমার মেইন দরকার পটাশিয়ামের m শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। m মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তর, তাহলে পটাশিয়াম হিসাব করি। পটাশিয়াম 19, তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। সো m শক্তি স্তর মানে কোনটা? m মানে হচ্ছে 3, দ্যাট মিন্স m শক্তি স্তর এইটা। সো m শক্তি স্তরের ইলেকট্রন কয়টা আছে? দেখো 2 আর 6 8টা, 2 আর 6 8টা, ঠিক আছে। আয়রনের m শেলে কয়টা? আয়রন মানে 26, আয়রন মানে কি 26। তো এটা ইলেকট্রন বিন্যাস কত? জাস্ট ইলেকট্রন বিন্যাস পারলে তুমি পেরে যাইতেছো। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এতটুকু হইছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। এরপরে 4s2 দিলাম, তো এখানে দেখো এখানে হইছে 18টা অলরেডি, 2 আর 2 4 আর 6 10 12 18 20টা হয়ে গেছে, আরো বাকি আছে 6টা, 26, তো এখানে 3d6 হবে। 4s থেকে পরে আবার 3d তে আসে আমরা জানি। তো এইটার m শেলে কয়টা? m মানে কি 3 নাম্বার শেল। তো m শেল কই? এই যে এটা হচ্ছে m শেল। m শেল মানে 3 নাম্বার শেল। ইলেকট্রন কয়টা আছে? এটা হচ্ছে m শেল। 2 6 6, 6 দুগুণা 12 আর 2 14টা, ঠিক আছে। কয়টা আছে? 14টা। 2 + 6 + 6 = 14, ঠিক আছে। কপার 2+ এর m শেলে কতটা ইলেকট্রন আছে? সো এইগুলাতে তোমরা পেচ খাইতে পারো। সো এইগুলা ক্ষেত্রে তোমার কি করা উচিত? তোমাকে আগে হচ্ছে এটা ঠিকঠাক মতো দেখা উচিত। লাইক কপার 2+ না। সো দেখো আমরা এটা একটু দেখার ট্রাই করি। কপার কত ভাইয়া? কপার হচ্ছে আমাদের 29। তো এটা ইলেকট্রন বিন্যাস করলে পাই 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, পরে 4s1 এবং 3d10। এটা হচ্ছে কপারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। কপারেরটা ব্যতিক্রম থাকে, এজন্য হচ্ছে এরকম হয়। 4s2 থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসে। তো আমরা যদি কপার 2+ দেই, ভালো করে বুঝো 2+ মানে কি? দুইটা ইলেকট্রন সে ত্যাগ করছে, দ্যাট মিন্স এই যে 4s একটা আছে এটা সে ত্যাগ করে ফেলবে, এটা সে ত্যাগ করে ফেলবে, 4s 0 হয়ে যাবে। এরপর 3d10 আছে না, ওটা ত্যাগ করে কি হয়ে যাবে? 3d9 হয়ে যাবে, বুঝছো? কজ তার যে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে অবশ্যই তার শেষ থেকে ত্যাগ করবে,
প্রথমে যে 4s একটা ছিল এটা ত্যাগ করে ফেলছে, পরে d থেকে একটা দিছে। এইবার m শেলে ইলেকট্রন কয়টা আছে কপারের? m শেল মানে 3 নাম্বার শক্তি স্তর। এখানে কয়টা আছে ভালো করে দেখে ফেলো। 3 নম্বরে কয়টা ইলেকট্রন আছে? 2 6 9, 2 6 9, ঠিক আছে। 2 + 6 + 9, এখানে কয়টা ইলেকট্রন আছে দেখো? 2 আর 6 হচ্ছে 8, আর 8 আর 9 হচ্ছে তোমার 17, ঠিক আছে। তাহলে ইলেকট্রন হচ্ছে 17টা, বুঝছি। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটা? আচ্ছা, স্ক্যান্ডিয়াম মানে কি ভাইয়া? স্ক্যান্ডিয়াম হচ্ছে Sc, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21 আমরা জানি। তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখো 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে 4s2 তে যায়। তো এটাই হচ্ছে আমাদের, দেখো 4s2 থেকে প্রথমই হচ্ছে 3d তে আসে এটা। লাইক এখানে তোমার কয়টা হয়ে গেছে দেখো? 20টা অলরেডি হয়ে গেছে। এবার 21 নম্বর ইলেকট্রনটা তার 3d তে আসে, 3d 1 হয়। তো এখানে দেখো তার ইলেকট্রন বিন্যাস আমরা প্রথম শক্তি স্তরে পেয়েছি 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 2 আর 6 8টা, তৃতীয় শক্তি স্তরে 2 আর 6 8 আর 1 9টা, এবং চতুর্থ শক্তি স্তরে 2টা। তো এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 8 9 2, 2 8 9 2, ঠিক আছে। L = 3 হলে প্রাপ্ত উপস্তরে বা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? দেখো সহকারী L যদি দেওয়া থাকে তাইলে এগুলা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2 × 12 + 1 সহকারী শক্তি স্তরের, ঠিক আছে। সাব কোয়ান্টাম না, সহকারী শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, সহকারী শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র এটা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতার সূত্র কি? এইটা যে 2 × 12 + 1, কি ভাইয়া? 2 × 12 + 1, এটা হচ্ছে কি আমাদের উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র। সো এখানে L এর মান যদি 3 হয় তাহলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত পাবা? 2 × 12 + 1, তাহলে 2 × L এর মান 3 + 1, এটা n না, এটা হচ্ছে 1, 2 × 12 + 1, এখানে 1 আছে। সো 2 × 3 × 6 আর 1 7, 2 × 6 আর 1 7, দ্যাট মিন্স 14। সো L এর মান 3 মানে হচ্ছে এটা F, তোমরা কি জানো? আমরা জানি। আচ্ছা, এটা आंसर 14 লিখে ফেলাম। SP DF এগুলো হচ্ছে আমাদের সহকারী শক্তি স্তর। S এর মান 0, P এর মান 1, D এর মান 2, F এর মান 3, এগুলো জাস্ট মনে রাখো, ঠিক আছে। এগুলা কোনটার মান কত একটু মনে রাখো, এগুলো হচ্ছে মান। তো S এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, S এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ঠিক আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা, ঠিক আছে, 2টা। পিতে কয়টা জানো? পিতে 6টা। কোন সূত্র দিয়ে বের করে? এই সূত্র দিয়ে বের করে। এটাতে কত ভাইয়া? ডিতে হচ্ছে 10টা এবং এফ এ হচ্ছে তোমার 14টা। এই সূত্র দিয়ে বের করে 2 × 12 + 1 দিয়ে, ঠিক আছে। 3d 4s 4p 4d এর মধ্যে কোন অরবিটাল নিম্ন শক্তি সম্পন্ন? এইগুলা তোমার বোঝা উচিত, জানা উচিত। সো আমরা দেখি, ল্যাপটপটা রুম অনেও কি, তাইলেই তো তুমি সুন্দর মতো ইউজ করতে পারবে। লকটি এখানে ওকে, আমরা অলরেডি আধা ঘন্টা পড়ে ফেলছি, ভালো। ওকে, আপলোড হয়নি তো বলছে 3d 4s 4p ও 4d এর মধ্যে কোন অরবিটাল নিম্ন শক্তি সম্পন্ন? দেখো অরবিটালের শক্তি বের করার সূত্র হচ্ছে n + l। n হচ্ছে প্রধান শক্তি স্তরের নাম্বার এবং l হচ্ছে সহকারী শক্তি স্তরের নাম্বার। সো এখানে 3d বলছে না, তাহলে এখানে n এর মান 3, ভালো করে বুঝো, n + l এই সূত্র বসাই দিছি। n এর মান 3, d এর মান কত? d এর মান 2 আমরা জানি না, একটু আগেই লিখেই দিছি, ঠিক আছে। তো 3 আর 2 5, 3d এর মান পাইছি আমরা 5। এটা কার পাইছি? 3d, 3d এর মান পাইছি আমরা 5। 4s 4 + s এর 0, দ্যাট মিন্স 4, 4s এর শক্তি আসতেছে 4, 4p কত? 4 + p এর মান হচ্ছে 1, তাহলে এটা আসতেছে 5, 4p আসতেছে 5। 4d কত আসে? 4 + d এর মান 2, দ্যাট মিন্স 6। তো এখানে কোনটা নিম্ন শক্তি সম্পন্ন? দেখো সবচেয়ে বেশি শক্তি হচ্ছে এখানে 4d এর 6, এটার কোনো কথাই নাই, সেখানে 4d সবচেয়ে বেশি শক্তি সম্পন্ন, ঠিক আছে। এরপরে আসো 3d বেশি শক্তি সম্পন্ন 4p। দেখো আমরা জানি যদি দুইটা অরবিটালের শক্তি সমান হয়ে যায়, দুইটা অরবিটালের শক্তি সমান হয়ে যায়, তাহলে যেটার n এর মান বড়, যেটার n এর মান বড় ওইটাই হচ্ছে আমাদের ওইটার শক্তি বেশি আর কি, ঠিক আছে।
সো এখানে 3d আর 4p এর শক্তি সমান হয়ে গেছে, 5 হয়ে গেছে। এবার n এর মান বড় কোনটা, এই যে 4p তে n এর মান বড়, দ্যাট মিন্স এই 4p এর শক্তি বেশি, ঠিক আছে। এরপরে আসো তোমার 3d তে, 3d তে দুইটারই সমান ছিল এবং সবচেয়ে কম হচ্ছে দেখো 4s এ, 4s এর শক্তি হচ্ছে সবচেয়ে কম। কার শক্তি সবচেয়ে কম, 4s এর, ঠিক আছে। nd5n+1s1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চললে নিচের কোনটা, দেখো আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখছিলাম, এটা ব্যতিক্রম। ক্রোমিয়াম, কপার, পটাশিয়াম এই তিনটাই ব্যতিক্রম, সো এগুলার ইলেকট্রন বিন্যাস মুখস্থ হয়ে বসে আছে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 হওয়ার কথা ছিল স্বাভাবিক মতে আর কি। দেখো এখানে 18 আর 2 20, 24টা, তো বাকি 4টা 3d তে দিলাম। বাট আমরা দেখছি যদি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে তাহলে বেশি শক্তি অর্জন করতে পারে, ঠিক আছে। সো এটার জন্য আমরা কি করছি, এটার জন্য হচ্ছে আমরা তার এই যে 4s1 ছিল, সরি 4s2 ছিল, সো 4s2টা আর এখানে 3d4 ছিল, সো 4s2 থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসে এবং এটা হয়ে যায় 3d5 এবং 4s1। সো এই যে দেখো এটাকে যদি n ধরো তাহলে এখানে পাইতেছো ns1, ঠিক আছে। আচ্ছা এখানে ওরা সামনেরটাকে n ধরছে, তাহলে এই যে এটাকে যদি তুমি n ধরো তাহলে পাইতেছো 3 কে n ধরছি, তুমি n সমান যদি 3 হয় তাহলে এটা nd5 এবং এটা কি 3 থেকে 1 বেশি না, দ্যাট মিন্স n+1, তো n+1 হচ্ছে এটা আর s1 আছে, এই যে nd5 n+1 s1, এটা কোনটাতে আছে, অবশ্যই ক্রোমিয়ামে আছে, বুঝছি। ওকে, এইটার স্থিতিশীল বিন্যাস নিচের কোনটা, স্থিতিশীল বিন্যাস মানে এইটার, এই যে এইটার বিন্যাস মানে ইলেকট্রন বিন্যাস, স্থিতিশীল বিন্যাস কোনটা মানে হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করার পরে কোনটা স্থিতিশীল বিন্যাস। এটা জিঙ্ক না, জিঙ্ক 30, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কি রকম ভাইয়া, 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে আসে হচ্ছে তোমার 3s2, দেন হচ্ছে 3p6, তারপরে আসে হচ্ছে তোমাদের 4s2 এবং 3d10। এটা হচ্ছে তোমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। দেখো এখানে পুরা 30টা আছে। ইলেকট্রন বিন্যাস তো পারার কথা, ইলেকট্রন বিন্যাস তার এমসিকিউ ক্লাসে কেউ এসে তোমাকে পড়াবে না, ঠিক আছে। তো এখানে দেখো জিঙ্ক 2+, জিঙ্ক 2+ মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে। এবার দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে ফেলে তাহলে 4s 0 হয়ে যাবে। কি হয়ে যাবে, 4s 0 হয়ে যাবে, দ্যাট মিন্স সব ঠিক আছে, এই যে 4s 0, ঠিক আছে, 4s 0, ঠিক আছে। 3d10 4s 0 শেষের দিকে থাকবে, 3d10 4s 0, দ্যাট মিন্স 3d10 আছে আর 4s 0 আছে, বাকিটা তো আর সেম, ঠিক আছে। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থিত, দেখো অধিকতর সুস্থিত কোনটা, অর্ধ, এই যে এখানে d9, দ্যাট মিন্স d অরবিটাল হচ্ছে 10টা, 10-এর অর্ধেক হচ্ছে তোমার, অর্ধেক হচ্ছে 5, তো হয় আমাদের d10 দেখো n-1 মানে হচ্ছে d থাকতে হইলে তো অবশ্যই আগেরটা n-1 থাকে, ঠিক আছে, পরেরটা n হইলে আগেরটা n, 4s1 হইলে এখানে হবে তোমার 3d10 এরকম, তো দ্যাট মিন্স এটা n-1 থাকে, বা এটা n ধরলে অপরটা n+1, তো n-1 d10 ns1 এইটা, অথবা n-1 d5 ns1, এই যে এটা হচ্ছে অর্ধপূর্ণ, এটা সম্পূর্ণ পূর্ণ, এগুলা বেশি স্থিতিশীল। তো এখানে এগুলা তো অর্ধপূর্ণ না, দেখো ডি অর্ধপূর্ণ না, বাট এটাতে আছে ডি অর্ধপূর্ণ, এস অর্ধপূর্ণ, দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের বেশি সুস্থিত, ঠিক আছে। যেটা অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে এটাই সুস্থিত। উত্তেজিত অবস্থায় ফসফরাস সর্বশেষ কক্ষপথে কয়টা বিজুলি ইলেকট্রন সংখ্যা থাকে আমরা জানি, ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, দ্যাট মিন্স উত্তেজিত করলে ফসফরাসের 5টাই পাবা, ঠিক আছে, 5টা বিজুলি ইলেকট্রন পাবা। যোজনী সূত্র হচ্ছে একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতটা বিজুলি ইলেকট্রন থাকে এটা হচ্ছে ফসফরাসের যোজনী, ফসফরাসকে উত্তেজিত করলে সেটা 5টা বিজুলি থাকবে, দ্যাট মিন্স আনসার হচ্ছে 5, বুঝতেছি। আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি, আর্গন মানে কি ভাইয়া, আর্গন মানে হচ্ছে ভালো করে বুঝা 18 ইলেকট্রন থাকলে হচ্ছে ইলেকট্রন বিন্যাস সমান হবে, যে ক্লোরিন 17 মাইনাস মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, দ্যাট মিন্স 18 ক্লোরিনে আছে, ঠিক আছে। ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 20, 2+ মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, দ্যাট মিন্স ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা 18, এটাও ঠিক আছে। ব্রোমিন মাইনাস, দেখো ব্রোমিন হচ্ছে কই থেকে কই, ব্রোমিন হচ্ছে ক্লোরিন ফ্লুরিন ব্রোমিন, সরি ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন, ক্লোরিনেরও নিচে, দ্যাট মিন্স 33। সো ব্রোমিন মাইনাস মানে এটা বুঝাইতেছে যে তোমার একদম ক্রিপ্টনের অনুরূপ, দ্যাট মিন্স 34 বুঝাইতেছে। ব্রোমিন এমনিতে 33, তাহলে 33 আর -1 এর জন্য হচ্ছে একটা ইলেকট্রন পাবে, মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, সো ব্রোমিন হচ্ছে 34, এটা আমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাস হইতেছে না, 1 আর 2 আনসার, এটা বুঝেই যাইতেছে, ঠিক আছে।
Fe2+ আয়নের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত? Fe2+ মানে কি? ওই যে Fe মানে 26 আমরা দেখছিলাম, এটার কি রকম হয় 1s2 2s2 2p6 3s2, এগুলা তখনই তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। যাই হোক 3p6 4s2 এবং 3d 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 3d6, এটা হচ্ছে আমাদের আয়রনের ইলেকট্রন। সো Fe2+ মানে কি? 2+ মানে হচ্ছে এই দুইটা ক্রস, ঠিক আছে। 2+ মানে কি? এই দুইটা ত্যাগ করে ফেলছে। 2+ মানে কি? এই যে এই দুইটা ত্যাগ করবে, দ্যাট মিন্স ডি অরবিটালে ইলেকট্রন 6টাই আছে, 6টা দেখার কথা, 6টাই আছে, ঠিক আছে। সো এটা কি বলছে? ডি উপকক্ষপথের ক্ষেত্রে L = 2, ডি এর জন্য L = 2, ঠিক আছে, এটা জানি আমরা অবশ্য। তৃতীয় কক্ষপথে কোনো ইলেকট্রন থাকে না। আচ্ছা দেখো, ডি এর জন্য তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে কিনা? থাকে। দেখো আমরা জানি 3s 3p 3d এক্সিস্ট করে না? অবশ্যই করে, কারণ উপশক্তি স্তর কতটা থাকবে কিনা ওইটা ডিপেন্ড করে। এল এর মান ডিপেন্ড করে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত এল এর মান। সো তৃতীয় শক্তি স্তর যদি হয় তাহলে 0 থেকে এল এর মান হবে এই যে 3-1 পর্যন্ত। দ্যাট মিন্স 0 থেকে 3-1 মানে 2 পর্যন্ত হবে এই যে এল এর মানগুলো। দ্যাট মিন্স 0 থেকে 2 পর্যন্ত মানে 0 1 2, এই তিনটা। 0 মানে s, 1 মানে p, 2 মানে d। দ্যাট মিন্স তৃতীয় অরবিটালে s p d তিনটাই থাকবে। তাহলে ডি উপকক্ষপথের ক্ষেত্রে এটা তৃতীয় কক্ষপথে ইলেকট্রনে থাকে, এটা থাকবে। বাট এখানে বলছে থাকে না, দ্যাট মিন্স এটা আনসার ভুল। 10টি ইলেকট্রন বিদ্যমান ডি উপকক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, দ্যাট মিন্স 10টা আনসার দিয়ে দিতে পারো। এটা হচ্ছে একার দুই আনসার, বুঝছি আমরা? ওকে, এইটার আইসোটোপ কোনটা ভাইয়া? আইসোটোপ মানে হচ্ছে কি? প্রোটন সমান। আইসোটোপ মানে কি ভাইয়া? প্রোটন সমান, ঠিক আছে, ভর সংখ্যা ভিন্ন। এই যে প্রোটন 6 প্রোটন আর কোনটার আছে? দেখো কার্বনের ভর 12 দিছে, নাইট্রোজেনের প্রোটন 7, অক্সিজেনের প্রোটন 8, বোরনের প্রোটন 5, কার্বনের প্রোটন 6। আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা 6 না? তাহলে এটা কার আইসোটোপ? এটা কার আইসোটোপ? অবশ্যই কার্বনের, কারণ কার্বনের প্রোটন আর এটার প্রোটন সেম। হাইড্রোজেনের কয়টা আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়? হাইড্রোজেনের আইসোটোপ আছে, আইসোটোপ আছে মোট 60টা। এর মধ্যে 3টা প্রকৃতিতে পাওয়া যায়, ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয় বাকি 4টা। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? এরপরে ক্লোরিনের 2টা আইসোটোপ 17 ক্লোরিন ও 35 ক্লোরিন এর পর্যাপ্ততা শতকরা পরিমাণ কত? এটাতে তার হিসাব ঠিক আছে প্রয়োজন নাই, এটা তুমি সরাসরি বইয়ে পাইছি। আমরা দেখছি যে 17 ক্লোরিন না, এটা হচ্ছে 37 ক্লোরিন, ঠিক আছে, আর এটা 35 ক্লোরিন। দ্যাট মিন্স 35 ক্লোরিনের পর্যাপ্ততা হচ্ছে 75%, আমরা দেখছি এটা সবচেয়ে বেশি, এবং এটার পর্যাপ্ততা বাকিটুকু 25%। এটা হচ্ছে একদম মুখস্থ বইয়ে আছে সরাসরি, এই জন্য সরাসরি এটা মনে রাখো। 37 ক্লোরিন ও 35 ক্লোরিনের পর্যাপ্ততার পরিমাণ 37 ক্লোরিন হচ্ছে 25%, 35 ক্লোরিন 75%, ঠিক আছে। সো 37 ক্লোরিন 25%, 35 ক্লোরিন 75%। এই যে অনেক সময় উল্টা দিবে, 35 ক্লোরিন যদি আগে দেয় তাহলে 75% আগে হবে। এটা বুঝে শুনে আনসার দিও। ব্লাড ক্যান্সার রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় জানো? ব্লাড ক্যান্সারের জন্য ব্যবহার করা হয় তোমার কোনটা ভাইয়া? ব্লাড ক্যান্সারের জন্য ব্যবহার করা হয় 12 ফসফেট। কি ভাইয়া? 32। ব্লাড ক্যান্সার মানে রক্তের লিউকেমিয়া রোগ, এটা হচ্ছে 32 ফসফেট। এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। ব্লাড ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? ব্লাড ক্যান্সার মানে হচ্ছে লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার মানে কি? লিউকেমিয়া। সো এটার চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয়? 32 ফসফেট। টেকনেশিয়াম 99 এর লাইফ টাইম 6 ঘন্টা, মনে রাখবা। এগুলো তো হুবহু বই থেকে জ্ঞানমূলক টাইপের, যেগুলো এগুলো মুখস্থ। টেকনেশিয়াম 99 এর লাইফ টাইম 6 ঘন্টা। কোন আইসোটোপটি গামা রশ্মি বিকিরণ করে? টেকনেশিয়াম আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে। 99 টেকনেশিয়াম গামা রশ্মি বিকিরণ করে, ক্যান্সার কোষকে ধ্বংস করে। মনে রাখবা, এটা কি করে? ক্যান্সার কোষকে ধ্বংস করে, নাকি কি করে? রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয়? 32 ফসফেট। আবার আসছে, ঠিক আছে। ব্লাড ক্যান্সার অথবা হচ্ছে রক্তের লিউকেমিয়া 12 পিতো নাই, এটা আচ্ছা ঠিক আছে। ওকে, থাইরয়েডের ক্যান্সার কোষ ধ্বংসের জন্য নির্ণয় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? 131 আয়োডিন। মনে রাখবে 131 আয়োডিন, এটা হচ্ছে থাইরয়েড ক্যান্সারের জন্য এই আইসোটোপটা ব্যবহার করা হয়। সো আইসোটোপের, তেজস্ক্রিয় আইসোটোপের এই পার্টটা একটু মনে রাখবা। টিউমারের উপস্থিতি নির্ণয় এবং চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? 16 কোবাল্ট। টিউমারের উপস্থিতি নির্ণয়, যে 16 কোবাল্ট দিয়েছে কিন্তু ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়,
টিউমারের উপস্থিতি নির্ণয় এবং চিকিৎসা কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? 60 কোবাল্ট। এগুলা বইয়ের মধ্যে আছে, আমি একটু তোমাদেরকে আরেকটু ধারণা দিয়ে দিই। দেখো, রোগ নির্ণয়ে তোমার টেকনেশিয়াম 19 এটা দিয়ে হচ্ছে কি করা হয়, রোগাক্রান্ত স্থানের ছবি তোলা হয়, ঠিক আছে। তো এটাকে শরীরের ভিতরে ইনজেক্ট করানো হয় এবং এই আইসোটোপ যখন শরীরে নির্দিষ্ট স্থানে জমা হয় তখন এই তেজস্ক্রিয় আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে এবং তখন তা বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানে ছবি তোলা হয়। এই তেজস্ক্রিয় আইসোটোপ টেকনেশিয়াম 99 এর লাইফ টাইম 6 ঘন্টা। এই যে বই থেকে হুবহু সব কিছু চলে আসে। রোগ নিরাময়ে দেখো, তোমার হচ্ছে সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময় তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে। রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ 131 আয়োডিন সমৃদ্ধ দ্রবণ পান করা হয়। মানে থাইরয়েড ক্যান্সারে ব্যবহার করা হয় কোনটা? 131 আয়োডিন, ঠিক আছে। তো টিউমারের উপস্থিতি নির্ণয় এবং নিরাময়ের তেজস্ক্রিয় আইসোটোপ 16 কোবাল্ট ইউজ করা হয়। এইটা পাইছি না টিউমারের, এটা বইয়ে আছে। তারপরে রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় 32 ফসফেট এটা ইউজ করা হয়। চিকিৎসায় অনেক, কৃষিক্ষেত্রে অনেকগুলা ইউজ করা হয়। যাই হোক, এগুলা বেশি ইম্পর্টেন্ট, এগুলা মনে রাখো। তেজস্ক্রিয় আইসোটোপে কোবাল্ট 60 এর ব্যবহার রক্তের লিউকোমিয়া রোগে না, রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় 32 ফসফেট। তো এটা ক্যান্সার কোষকে ধ্বংস করে খাদ্যদ্রব্য সংরক্ষণে এটা ইউজ করা হয়। 2 আর 3 16 কোবাল্ট। এরপরে আসো, সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হবে। সি শক্তি স্তর কোনটা? এটা আমাদের 1 নং, এটা 2 নং, এটা হচ্ছে 3 নং। তো এই 3 নং শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি হবে? mvr nh/2 পাই। আমরা তো এটাই জানি। n এর মান এখন 3, h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক 6.626 × 10⁻34, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 পাই মানে কি 2 × পাই এর মান 3.1416। তো এটা হিসাব করে কত আসে দেখো, কত আসতেছে? 3 × 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই 2 × 3.1416। এটা আসতেছে হচ্ছে আমাদের কত জানো? এটা আসতেছে 3.164 × 10⁻34। এই যে এটা আসতেছে, এটা আমার থেকে কৌণিক ভরবেগ আসছে, বুঝছো? 16 × 10⁻34। আর কোনোটা তো মিলে না, এটাই মিলছে। 164টাকে বাদ দিলেই তো হয়ে গেছে, একটা তো বাদ দেওয়া যায় দশমিক পরে। এইটাই আনসার। কৌণিক ভরবেগের সূত্র mvr nh/2 পাই বসাইছি। n এর মান এখানে 3 কোজ, এটা তৃতীয় শক্তি স্তর, বাকি জাস্ট মানগুলা বসাইছি। তো উদ্দীপকের ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন বি শক্তি স্তরে সি শক্তি স্তরে গ্রহণ করে শক্তি শোষণ করে যায়। বুরের মতে আমরা জানি ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ করে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করে, ঠিক আছে। তো এখানে কি, ইলেকট্রন বি থেকে সি তে গেলে শক্তি শোষণ করে। দেখো বি কই ভাই, বি হচ্ছে এইখানে, যে বি হচ্ছে এইখানে, এটা বি, তাহলে বি আর সি এটা, তাহলে বি থেকে সি গেলে দেখো নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যেতেছে, তাহলে অবশ্যই শক্তি শোষণ করবে, এটা ঠিক আছে। বি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি। কৌণিক ভরবেগ যার n এর মান বেশি তার কৌণিক ভরবেগ বেশি আসবে, ঠিক আছে। mvr nh/2 পাই না, n এর মান বেশি হলে কৌণিক ভরবেগ বেশি আসবে। তো বি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ থেকে বেশি অবশ্যই, বিকজ বি মানে হচ্ছে n এর মান 2, এ মানে হচ্ছে n এর মান 1, ঠিক আছে। তাহলে বি এর কৌণিক ভরবেগ বেশি। এ শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ করে অথবা বিকিরণ কোনটাই করবে না। হ্যাঁ, নিজ শক্তি স্তরে ঘুরার সময় দেখো, এ শক্তি স্তরে সে যখন নিজ শক্তি স্তরে ঘুরবে, নিজ শক্তি স্তরে ঘোরার সময় তখন সে শক্তি শোষণ বিকিরণ কোনটাই করে না, দেখবেন সেটা 3টাই সঠিক, ঠিক আছে। এটাই আনসার, এটাই বাস্তব, এটাই জীবন। হা। বুর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে হাইড্রোজেন, এটা এক পরমাণু ব্যাখ্যা করতে পারে। হিলিয়াম প্লাস এটাতেও ইলেকট্রন একটা, এটা ব্যাখ্যা করতে পারে। লিথিয়াম 2 প্লাস এটাতেও ইলেকট্রন একটা, দেখো 3টা থেকে 2টা ত্যাগ করছে, দেখবেন একটা, এটা ব্যাখ্যা করতে পারে। তো 3টাই আনসার হবে। ইজি না? ইজি। ওকে, শেষ। আমরা এখন চ্যাপ্টার 4 চলে আসছি, মানে হচ্ছে আমাদের কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজের অলরেডি আমরা কয়টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে? 3টা। এখন আমরা চ্যাপ্টার 4 আশা করি হচ্ছে আমরা দ্রুত শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা দিছি না, এরপরে ফিজিক্সের দিব। ফিজিক্সটাকে হচ্ছে আমাদের আরো আগে শেষ করা উচিত। দেখো তারপরে দেখো আমরা পর্যায় সারণী শুরু করি। আমাদের টার্গেট কি? কেমিস্ট্রিতে 600 প্লাস এমসিকিউ সলভ করা। অলরেডি কয়টা সলভ করছি তোমরা নাম্বার দেখতে পারবা। আমরা এখন কত নাম্বার আসি? 140-এ আছি, ঠিক আছে। অলরেডি 140টা সলভ হয়ে গেছে। ওকে, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কোনটি? দেখো মেন্ডেলিফ পর্যায় সারণীর কাহিনীগুলো জানো। পর্যায় সারণীতে 118টা মৌল আছে, 118টা মৌল আছে পর্যায় সারণীতে, ঠিক আছে। একটু সামনে থেকে ধারণা দিই, দেখো তাইলে এই এমসিকিউ গুলো ইজিলি পারবা। পর্যায় সারণী
সো আধুনিক পর্যায় সারণীর মানে ভালো করে বুঝো, আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, মনে রাখবা ইলেকট্রন বিন্যাস। আর ম্যাক্সওয়েলের যে ইলেকট্রন বিন্যাস ছিল মানে আর পর্যায় সারণী ছিল, ওইটার ভিত্তি ছিল পারমাণবিক ভর। পারমাণবিক ভর, ঠিক আছে। আচ্ছা, তো পর্যায় সারণীতে কয়টা মৌল আছে মনে রাখবে, 118টা মৌল আছে। এর মধ্যে 98টা পাওয়া যায় তোমার প্রকৃতিতে, এই 20টা কৃত্রিম, ঠিক আছে। এটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় 98টা। ওকে, আধুনিক পর্যায় সারণীতে 18টি গ্রুপ আছে, 18টি গ্রুপ আছে এবং 60টি পর্যায় আছে আধুনিক পর্যায় সারণীতে, ঠিক আছে। আর মেন্ডেলিভেরটাই ছিল এই 12টি পর্যায় বা 12টি হচ্ছে আনুভূমিক সারি এবং 8টা খাড়া স্তম্ভ, এটা একটু মনে রাখো, ঠিক আছে। আরো কয়েকটা জিনিস, ত্রয়ী সূত্র দিছে কে জানো? ত্রয়ী সূত্র দিছে হচ্ছে তোমার, ত্রয়ী সূত্র কে দিছে? ত্রয়ী সূত্র দিছে হচ্ছে বিজ্ঞানী ডুবেরাইন। অষ্টক সূত্র দিছে নিউল্যান্ড, এই বিজ্ঞানীগুলো মনে রেখো, আমাদের অনেক কাজে আসবে, ঠিক আছে। ত্রয়ী সূত্র ডুবেরাইন। আচ্ছা, আরো কয়েকটা জিনিস দেখাই ভাইয়া, এখান থেকে তো আমাদের আনা যায়, কেমিস্ট্রি না পর্যায় সারণী ডিরেক্ট আনা যায়, সেটা আনে। এটাতে আমরা দেখতে পাইতেছি কি এই যে 1 নাম্বার পর্যায়ে মাত্র 2টা মূল আছে, মনে রাখা। 1 নাম্বার পর্যায়ে কয়টা মূল আছে? 2টা। 2 নাম্বার পর্যায়ে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তো 2 নাম্বার আর 3 নাম্বার পর্যায়ে কয়টা করে মূল আছে? 8টা করে। সেটা আমাদের লেখা লাগবে, এটাকে ছোট করি। দেখো আমরা এটাতে কি দেখছি, আমরা আমাদের মতো এটাতে কি দেখছি যে আমাদের কোন পর্যায়ে কতটা মূল আছে, ঠিক আছে। সো আমরা দেখলাম আমাদের 1 নাম্বার পর্যায়ে এখানে কি দেখতেছি? পর্যায় আর মৌলের সংখ্যা, এগুলো একটু মনে রাখবা। 1 নাম্বার পর্যায়ে মৌল আছে 2টা, 2 নাম্বার পর্যায়ে মৌল আছে 8টা, সেইম ভাবে 3 নাম্বার পর্যায়ে মৌল আছে 8টা। এবার 4 নাম্বার আর 5 নাম্বারে সেম আছে। 4 নাম্বারে আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, আমি জানি 18টা ফুল আছে। 4 নাম্বার আর 5 নাম্বারে 18টা করে মৌল আছে প্রত্যেকটা পর্যায়ে, ঠিক আছে। এগুলা মনে রাখতে হবে, অনেক ক্ষেত্রে আছে। এবং 6 নাম্বার আর 7 নাম্বার পর্যায়ে কয়টা করে মূল আছে তুমি দেখবা 18টা। বাট এই যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ আছে, এই ল্যান্থানাইট সিরিজ মানে কি? এই ল্যান্থানাইট সিরিজ হচ্ছে আমার তোমার 57 থেকে 57 থেকে 71 পর্যন্ত 15টা মূল আছে, যেগুলার ধর্ম এতটাই কাছাকাছি যেগুলাকে পর্যায় সারণী 3 নাম্বার গ্রুপে ছিল, 6 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপে ছিল। সো এটাকে পর্যায় সারণীতে স্থান না দিয়ে আলাদাভাবে পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষার্থে, ঠিক আছে। সেম ভাবে অ্যাক্টিনাইট সিরিজের মূল হচ্ছে তোমার এই যে 89 থেকে শুরু করে 103 পর্যন্ত, এখানে 15টা আছে। এগুলো হচ্ছে তোমার কি করা হয়? পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে। এবং অ্যাক্টিনাইট সিরিজ আছে 7 নাম্বার পর্যায়ের 3 নাম্বার গ্রুপে, ঠিক আছে। তো এটা দেখে আমরা বুঝতে পারি, দেখো এই 6 নাম্বার গ্রুপে তোমার টোটাল মূল আছে করে জানো? টোটাল মূল আছে 6 নাম্বার গ্রুপে তোমার এখানে পাইলা 15 আর 17, ঠিক আছে। টোটাল 32টা, ঠিক আছে। 6 নাম্বার গ্রুপে টোটাল মূল আছে 32টা, 7 নাম্বার পর্যায়ে মূল আছে 32টা। এগুলো আমরা পর্যায়ের ক্ষেত্রে শিখছি, কোন পর্যায়ে কতটা মূল আছে, দেখছো শিখে ফেলছি না। এবার আসো গ্রুপের ক্ষেত্রে, কোন গ্রুপে কতটা মূল, আসো কোন গ্রুপে কতটা মূল, মৌল সংখ্যা, ঠিক আছে। কোন গ্রুপে কতটা মৌল? 1 নাম্বার গ্রুপে দেখো, 1 নাম্বার গ্রুপে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এটাতে আছে 7টা। 1 নাম্বার প্লাস হচ্ছে 18 নাম্বার গ্রুপ, এই দুটাতে আছে 7টা করে মৌল, ঠিক আছে। এরপরে এই যে 3 নাম্বার দেখতেছো, এই যে সরি এটা 2 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ এবং 5, 6, সরি এটা 5, 6 না, এটা তো ঠিক মতো দেওয়া নাই। এটা হচ্ছে তোমার বুরন না 15 নাম্বার গ্রুপ থেকে শুরু, ঠিক আছে। সরি বুরন না, আচ্ছা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, সরি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 থেকে শুরু, ঠিক আছে। তো এই যে 13 থেকে 17 পর্যন্ত, 13, 14, 15, 16, 17 এগুলোতে কয়টা করে মূল আছে? 1, 2, 3, 4, 5, 6টা করে। সো 2 প্লাস 13 থেকে 17 পর্যন্ত এই প্রত্যেকটা গ্রুপে মূল আছে 6টা করে, ভালো করে বুঝো। এবং 3 নাম্বার বাদ দিয়ে বাকি যেগুলো আছে, এই যে 3 বার 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, দ্যাট মিনস
4 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে মূল আছে 4টা করে, এবং 3 নাম্বার গ্রুপে মূল আছে একাই 32টা। এটা স্পেশাল, এটা পরীক্ষা আসে। 3 নাম্বার গ্রুপে কয়টা মূল আছে? 32টা। এতটুকু মনে থাকলে তোমার এনাফ। আমরা একটু কোয়েশ্চেন সলভে যাই, ঠিক আছে? এটাকে এখান থেকে ক্রস দেই। আমরা একটু ধারণা নিলাম পর্যায় সারণী সম্পর্কে। পর্যায় বের টের করে আমরা পরে শিখবো। এখন হচ্ছে এটা দেখি, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। এটা ভাইয়া শিখেছি, ঠিক আছে? মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক ভর। এরপরে হ্যাঁ, পর্যায় সারণী এখন স্টার্ট হয়েছে। এরপরে আসো মেন্ডেলিফের পর্যায় সারণী কয়টা খাড়া স্তম্ভ ছিল? মেন্ডেলিফের পর্যায় সারণীতে খাড়া কলাম ছিল হচ্ছে, খাড়া যেগুলা এগুলা ছিল হচ্ছে 8টা। খাড়া ছিল 8টা এবং আনুভূমিক সারি ছিল, মেন্ডেলিফেরটায় আনুভূমিক সারি ছিল হচ্ছে তোমার 12টা, ঠিক আছে? খাড়া কলাম ছিল 8টা, আনুভূমিক সারি ছিল 12টা। ত্রয়ী সূত্র কে প্রদান করে? আমি একটু আগেই পড়ছি, ডুবেরাইন বিজ্ঞানী ডুবেরাইন ত্রয়ী সূত্র প্রদান করে, একটু আগে পড়ছি না? ইম্পর্টেন্ট এটা বলছি। আমাদের শরীরে কত ধরনের মূল আছে? ইম্পর্টেন্ট। আমাদের শরীরে কত ধরনের মূল আছে? ভাই আমাদের শরীরে 26 ধরনের মূল আছে। কত ধরনের মূল আছে? 26 ধরনের। এটা মনে রাখবা। আমাদের শরীরে কত ধরনের মূল আছে? 26 ধরনের। প্রকৃতিতে প্রাপ্ত মূলের সংখ্যা 98, বাকি 20টা হচ্ছে তোমার ল্যাবে বানানো, কৃত্রিমভাবে বানানো, এবং টোটাল মূল 118টা। আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? এই যে পর্যায় আর গ্রুপ নির্ণয়, এগুলো একটু শেখা লাগবে, ঠিক আছে? মনে রাখবা ইলেকট্রন বিন্যাস করে, এই যে ফার্স্টে সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করি 11, 1s2 2s2 2p6 3s2 3p6 হয় নাই, এখানে 10টা হয়ে গেছে সোডিয়াম, তো তাহলে এখানে 10টা, তাহলে এখানে হয় 3s1। সো মনে রাখবা, যদি এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1, যদি কোনোটার ইলেকট্রন বিন্যাস করে শেষ শক্তি স্তরে শুধু s অরবিটাল থাকে, তাহলে s অরবিটাল, দেখো এটা শেষ শক্তি স্তরে শুধু s আছে, আর কোনোটা নাই। এটা 3 নাম্বারটাই তো শেষ শক্তি স্তর, s আছে। তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ নাম্বার, ঠিক আছে? s এর ইলেকট্রন আছে একটা, তাহলে এটার গ্রুপ হবে এই 1। গ্রুপ হবে কি? এই যে s এর ইলেকট্রন সংখ্যা একটা, ঠিক আছে? আচ্ছা, এবং পর্যায় ইজি, তার সর্বশেষ শক্তি স্তর যেটাই থাকবে এটাই তার পর্যায় নাম্বার। সর্বশেষ শক্তি স্তর যেটাই থাকবে এটাই তার পর্যায় নাম্বার 3। এটা হচ্ছে আমাদের রুল 1। এবার আসো রুল 2-তে। রুল 2-তে বোঝানোর জন্য আমি তোমাদেরকে বুঝাই। মনে করো অ্যালুমিনিয়াম 13 না? অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p1। দেখো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম 13। তো আমাদের দ্বিতীয় রুলে বলছে, যদি তোমার ইলেকট্রন বিন্যাসের পর কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে s আর p অরবিটাল থাকে, কি বলছি? ইলেকট্রন বিন্যাসের পর সর্বশেষ শক্তি স্তরে যদি s প্লাস p অরবিটাল থাকে, ভালো করে বুঝো, s প্লাস p অরবিটাল থাকে, তাহলে এইগুলোর সাথে আরো 10 যোগ করলে যেটা পাও এটা হচ্ছে গ্রুপ নাম্বার, ঠিক আছে? তো এখানে s এর আছে 2টা ইলেকট্রন, p তে আছে একটা ইলেকট্রন, আরো 10 যোগ করলে টোটাল হয় 13। দ্যাট মিন্স এই অ্যালুমিনিয়ামের গ্রুপ হচ্ছে 13। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের গ্রুপ। এটা হচ্ছে আমাদের রুল 2। আর এটাতে পর্যায় কত? পর্যায় তো আর 3, এটা বুঝাইতে যাইতেছে, কজ শেষ শক্তি স্তরই হচ্ছে তার পর্যায়, ঠিক আছে? এতটুকু বুঝছি, ওকে। 2টা রুল গেল। এবারে আসো থার্ড রুল। এটা কি ভাইয়া? এটা মনে করো আয়রন, ঠিক আছে? আয়রন কত? 26। এটা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে 4s2, দেন হচ্ছে 3d6। এটাই তো আয়রনের ইলেকট্রন বিন্যাস। এতক্ষণ তো এটাই তো জপতেছি। তো আয়রনের ক্ষেত্রে কি পাইতেছি আমরা? ভালো করে বুঝি, এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। তো আয়রনের ক্ষেত্রে আমরা পাইতেছি সর্বশেষ শক্তি স্তরে 2s আছে, ঠিক আছে? দ্যাট মিন্স s এর ইলেকট্রন কি আমাদের গ্রুপ নাম্বার হয়ে যাবে না? প্রথমে সর্বশেষ শক্তি স্তর নাম্বার 4, এটাই তার পর্যায় 4। পর্যায় 4 এটা তো বুঝে গেছি, এটা দুধবাদ। বাট সর্বশেষ শক্তি স্তরে যদি s থাকে এবং এর আগে যদি d থাকে, কি বলছি? সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং এর আগেরটাতে যদি d অরবিটাল থাকে, তাহলে s আর d এর টোটাল ইলেকট্রনই হবে তার গ্রুপ নাম্বার। s আর d এর টোটাল ইলেকট্রনই হবে তার গ্রুপ নাম্বার। তো এটা দেখো শেষে s আছে, s এ আছে 2টা, এর আগে d আছে 6টা, টোটাল গ্রুপ হচ্ছে 8টা, ঠিক আছে? আর পর্যায় তো আর এইটা পর্যায় 4, ঠিক আছে? তাহলে আয়রনের পর্যায় কত? 4, গ্রুপ কত? 8, ঠিক আছে? বুঝছি? আয়রন Fe, এটার পর্যায় সারণীর অবস্থান কোথায়? কোন পর্যায়ে? এটা তো শেষ 4 নাম্বার পর্যায়ে, একটু আগেই বের করছি। তো সর্বশেষ শক্তি স্তর 4 থাকে, এজন্য পর্যায় সারণী সপ্তম পর্যায়ে কয়টি মৌল আছে? আমরা দেখছি সপ্তম পর্যায়ে মৌল আছে 32টা, ষষ্ঠ পর্যায়ে 32টা, ঠিক আছে না? এই যে উপরে ভালো করে লিখে দিয়ে আসছি, যে এই জায়গাটা, এগুলা লিখে দিয়ে আসছি না, এই যে এইগুলা
এই যে কোন পর্যায়ে, সপ্তম পর্যায়ে কত, সপ্তম পর্যায়ে কত, কয়টা মৌল দেখছো? ওকে, এরপরে আসো, সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মের মিল বিদ্যমান, ভালো করে বুঝবা। সালফারের সাথে কোনটার ধর্ম বিদ্যমান আছে? তো সালফারের সাথে, এটা হচ্ছে অষ্টক নিয়ম, নিউল্যান্ডের যে অষ্টক নিয়ম আছে, একটা মৌলের ধর্মের সাথে তার অষ্টম মৌলের ধর্ম মিলে যায়, একটা মৌলের ধর্মের সাথে তার অষ্টম মৌলের ধর্ম মিলে যায়। দেখবেন সালফার আছে, সালফার কত ভাইয়া, ভালো করে বুঝো, এটা কি অষ্টক সূত্র, এটা কি ভাইয়া, কোন মৌলের ধর্ম মিলে যায়, এটা হচ্ছে আমাদের অষ্টক সূত্র, অষ্টক, ঠিক আছে। সালফারের সাথে নিচে কোন মৌলের ধর্ম মিলে যাবে, তার 8 নাম্বার যে মূল আছে এটা ধর্ম মিলে যায়। সালফারের পারমাণবিক সংখ্যা 16, তো এটা থেকে আর যদি বিয়োগ দেও তাইলে পাবা কত, এটা থেকে ভালো করে বুঝো, সালফার কোনটার ধর্ম মিলবে, সালফারের তো পারমাণবিক সংখ্যা 16, সালফারের 16, দেখবেন সালফারের সাথে তার 8 নাম্বার পরের যে মূল আছে, 8 নাম্বার পরে কোনটা থেকে, 16 আর 8 হচ্ছে তোমার 16 আর 8 কত ভাইয়া, 16 আর 8 হচ্ছে তোমার 24, দ্যাট মিন্স 24 নাম্বার যেটা আছে ওইটা ধর্ম সালফারের সাথে মিলে যাবে। অথবা সালফারের আগের 8 হইতে পারে, মনে করো তার আগের যে 8 নাম্বার মূল আছে ওইটা, অথবা পরে 8 নাম্বার মূল যেটা আছে, 8টা পরে যেটা আছে, অথবা আগের 8টা আগে যেটা আছে, এগুলো ধর্ম মিলে যায়। দেখবেন 16 থেকে 8 বিয়োগ দিলে 8 হয়, দ্যাট মিন্স 8 নাম্বার পারমাণবিক সংখ্যার বিশিষ্ট মূল অথবা 24 নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলর ধর্ম সালফারের সাথে মিলে যাবে। তো সালফার হচ্ছে তোমার 16, 8 বিয়োগ দিলে 8 পাইছে, এটা মানে অক্সিজেন, এটা মানে কি ক্রোমিয়াম। দেখবেন সালফারের ধর্মের সাথে মিলে আছে অক্সিজেন আর ক্রোমিয়ামের, তো এই দুটোর মধ্যে এখানে উপস্থিত আছে অক্সিজেন, অক্সিজেন আনসার, বুঝছো? তবে একই গ্রুপে সালফার অক্সিজেন আছে, তো এইগুলোর ধর্মের মিল আছে, এইগুলো এইভাবেও করতে পারবা, বাট এটা অষ্টক সূত্র থেকে এই যে 8 দিয়ে হিসাব করতেও পারবা, অথবা অক্সিজেন সালফার এগুলো একই গ্রুপে, এগুলো হচ্ছে হিসাব করতে পারবা। বাট এটা হচ্ছে অষ্টক সূত্র দেখেই, মানে নিউল্যান্ডের এই যে সূত্র আছে, একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়, সো ওইটা অনুযায়ী করবা। তো যে কোনো একটা মৌল বলবে, মনে করো তোমাকে বলছে যে ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিনের কার কার সাথে ধর্ম মিলে যায়, তাহলে ক্লোরিন মানে হচ্ছে 17, তুমি দেখবা এটার আগে কোনটা, মানে 8 বিয়োগ দিবা, তাহলে কি পাবা 9, তুমি ক্লোরিনের সাথে 9 নাম্বার মূল্য হচ্ছে ফ্লুরিনের ধর্ম মিলে যাবে, ঠিক আছে। এরপরে এই 17 সাথে 8 যোগ দিবা, 17 আর 8 কত, 17 আর 8 কত, 8 আর 7 হচ্ছে তোমার 5, সরি 7 5 12, 8 5 হাতে আছে 1, 25 নাম্বারে কোনটা আছে, ম্যাঙ্গানিজ। আচ্ছা, অষ্টম ধর্মের সাথে মিলে যায়, যাই হোক, এটা পারমাণবিক বর অনুসারে সাজাইলে, সংখ্যা না পারমাণবিক বর অনুসারে সাজাইলে, যাই হোক, এইভাবে তুমি বের করতে পারবা। আর তোমাকে যেগুলো জানার মধ্যে এগুলো আছে, ফ্লুরিনের সাথে কোনটা দেখো, 8 বিয়োগ দিলে ফ্লুরিন আসে, ফ্লুরিন মিলে যাবে, এইভাবে আনসার দিয়ে দিতে পারবো, ঠিক আছে। অ্যাক্টিনাইট সারি মৌল সময়ের পারমাণবিক সংখ্যা, যে অ্যাক্টিনাইট পড়ছি না, পেন্টানাইট হচ্ছে 57 থেকে কত সামথিং, আর অ্যাক্টিনাইট হচ্ছে 89 থেকে 103, মনে আছে আমি দেখাইছি, ওই যে পর্যায় সারণীতে দেখাইছি, অ্যাক্টিনাইট হচ্ছে 89 থেকে 103 পর্যন্ত 15টা মৌল আছে। লেববেসিয়া কতটা মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেন, মনে রাখবা, লেববেসিয়া কতটা মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করছে, 33টা মৌল নিয়ে পর্যায় সারণী গবেষণা শুরু করছিল, ঠিক আছে। লেববেসিয়া 33টা মৌল নিয়ে পর্যায় সারণী গবেষণা শুরু করছিল। ইউপেক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা এখন পর্যন্ত 118টা, কয়টা, 118টা, ঠিক আছে। পারমাণবিক বরের ভিত্তিতে সাজালে কোন দুটি মৌলের ক্ষেত্রে পর্যায় সূত্রের ব্যতিক্রম ঘটে, আমরা দেখছিলাম পারমাণবিক বর অনুসারে সাজাইলে আমাদের নিয়ম হইতেছে যেটার বর কম ওইটা আগে, যেটার বর বেশি ওইটা পরে বসবে। সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটে হচ্ছে, আমরা দেখছিলাম হচ্ছে কোনটা ক্ষেত্রে ভাইয়া, ব্যতিক্রম ঘটে হচ্ছে তোমার আর্গন আর হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে। দেখো, আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, এখানে আর্গনের বর 40, পটাশিয়ামের বর কত 39 এবং ক্যালসিয়ামের বর থাকে 40। দ্যাট মিনস আমরা দেখি আর্গনের আগে সূত্র মতে পটাশিয়াম 39, তো এটা আগে বসার কথা ছিল আর আর্গন পরে বসার কথা ছিল, বাট আমাদের পর্যায় সারণীতে আর্গন আগে কিন্তু পটাশিয়াম পরে। আর্গনের পারমাণবিক সংখ্যা 18, পটাশিয়াম 19, দেখবেন আর্গন আগে পটাশিয়াম হচ্ছে পরে। তো পারমাণবিক বর অনুসারে সাজাইলে আর্গন আগে পটাশিয়াম পরে বসে, বাট পারমাণবিক বর অনুসারে সাজানোর পরেও পর্যায় সারণীতে আর্গন নিষ্ক্রিয় মূল্যের জন্য আর্গনকে 18 নম্বর গ্রুপে স্থান দিয়ে পরে পটাশিয়ামকে দেওয়া হয়েছিল, ওইটা ব্যতিক্রম ঘটে, কারণ পারমাণবিক বর অনুসারে সাজাইলে নিয়ম আমাদের 39 যেটা এটা আগে হওয়ার কথা, বাট আর্গনকে আগে দিয়ে দিছে, সো এইটাতেই আমাদের ব্যতিক্রম ঘটে আর্গন এবং পটাশিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে।
নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত? দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটাই হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা তো ইজি, এটা অনেক ফেমাস একটা যৌগ, সেটা মনে রাখবা। পর্যায় সারণীর ব্যতিক্রমী পর্যায় কোনগুলা? পর্যায় সারণীর ব্যতিক্রমী পর্যায় হচ্ছে একদম শেষের গুলা, ষষ্ঠ আর সপ্তম, কারণ ওইগুলাতে লেন্থানাইড ও অ্যাক্টিনাইড সারিকে হচ্ছে মানে একটা গ্রুপের মধ্যে 15টা মূল্য বসাই দিছে, মনে আছে? ওই যে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে কি করছে তোমার 3 নাম্বার গ্রুপে, ষষ্ঠ পর্যায়ে 3 নাম্বার গ্রুপে লেন্থানাইড সিরিজে বসাই দিছে, ঠিক আছে 15টা, এবং সপ্তমে হচ্ছে সপ্তম পর্যায়ে 3 নাম্বার গ্রুপে অ্যাক্টিনাইড সিরিজ বসাই দিছে। এই যে এইটাই হচ্ছে ব্যতিক্রম, দেখো এটাই হচ্ছে ব্যতিক্রম, এটাই ব্যতিক্রম। এই যে এগুলো এক্সট্রা বসাই দিছে। এই যে একটাতে দেখো 57 থেকে 71, এটাতে আবার 89 থেকে 103, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? বুঝাইতে পারছি? ষষ্ঠ এবং সপ্তম, অষ্টম তো কোনো পর্যায়ে নেই, ঠিক আছে? অষ্টম ভুলে দাগাইও না। 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে? 24 পরমাণু মানে হচ্ছে ক্রোমিয়াম, 24 ইলেকট্রন বিন্যাস করা লাগে ভাইয়া 1s2 2s2 2p6 3s2 3p6, পরে হচ্ছে 4s2 3d4 হওয়ার কথা, বাট এটা ব্যতিক্রম, 4s1 3d5 হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম, ভালো করে জানি ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস। তো এটার পর্যায় সারণীর কোন গ্রুপে আছে? দেখো এটা সর্বশেষ শক্তি স্তরে আছে s অরবিটাল, এর আগে আছে d অরবিটাল, দেখবেন এটা 3 নাম্বার রুলে পড়তেছে। তাহলে আমাদের এটার গ্রুপ নাম্বার হবে s আর d এর টোটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলে হচ্ছে আমরা এটার গ্রুপ নাম্বার পাবো, ঠিক আছে? তো s এর ইলেকট্রন কয়টা ভাই? s এর ইলেকট্রন একটা, d এর ইলেকট্রন 5টা, এগুলা যোগ করলে আমরা 6টা পাই, দ্যাট মিন্স এটার গ্রুপ নাম্বার হচ্ছে 6। বুঝছি? ওকে। একই মৌলের ক্যাটায়ন এত A3+, এটাতে 23টি ইলেকট্রন আছে, মৌলটির পর্যায় সারণীতে অবস্থান করে। দেখো এই ক্যাটায়নে 23টা ইলেকট্রন আছে, 3টা ত্যাগ করার পরে যদি 23টা ইলেকট্রন থাকে, ভালো করে বুঝো, 3টা ত্যাগ করার পরে 23টা ইলেকট্রন থাকলে টোটাল ইলেকট্রন কত? টোটাল ইলেকট্রন হবে দেখো 23, 3টা ত্যাগের পরে 23টা থাকতেছে, দ্যাট মিন্স ওই 3টা সহ 26টা টোটাল, 26 ইলেকট্রন আছে আয়রনের। দ্যাট মিন্স আয়রনের পর্যায় সারণী অবস্থান বের করতে বলছে, এবং আয়রনেরটা আমরা একটু আগেই করছিলাম, এটা 4 নাম্বার পর্যায়ে কত নাম্বার গ্রুপে ছিল? মেবি 8 নাম্বার গ্রুপে, 4 নাম্বার পর্যায়ে 8 নাম্বার গ্রুপে ছিল। আয়রনের ইলেকট্রন বিন্যাস বের করে করছিলাম আমরা উদাহরণে। কোনটি মৃৎকার ধাতু? মনে রাখবা মৃৎকার ধাতু হচ্ছে গ্রুপ 2 এ অবস্থিত, যেগুলা গ্রুপ 2 এ। ক্ষার ধাতু কোনগুলা? এই যে একটু দেই, ভালো করে বুঝাই। ফার্স্টে আসো ক্ষার ধাতু। ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1 এ যেগুলো আছে, গ্রুপ 1 এ যেগুলো আছে অথবা সর্বশেষ শক্তি স্তরে যেগুলোর একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে? সর্বশেষ শক্তি স্তরে আচ্ছা একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে? এরপরে মৃৎকার ধাতু কোনগুলা? গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে মৃৎকার ধাতু, গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে মৃৎকার ধাতু। অবস্থান্তর মৌল, অবস্থান্তর হচ্ছে তোর 3 থেকে 12 পর্যন্ত, অবস্থান্তর মৌল 3 থেকে 12 পর্যন্ত। অবস্থান্তর মৌল কোনগুলা ভাইয়া? অবস্থান্তর মৌল হচ্ছে 3 থেকে 12 পর্যন্ত, ঠিক আছে? অবস্থান্তর মূল কত? 3 থেকে 12, ঠিক আছে হইছে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু হচ্ছে গ্রুপ 11 গুলা। গ্রুপ 11তে কোনগুলা আছে মুদ্রা ধাতুর মধ্যে? মুদ্রা ধাতুর মধ্যে আছে তোমার হচ্ছে কপার, সিলভার এন্ড গোল্ড। এগুলাকে প্রাচীনকালে মুদ্রা হিসেবে ব্যবহার করা হইতো, জন্য এগুলার নাম হচ্ছে মুদ্রা ধাতু। কপার, সিলভার, গোল্ড। গোল্ড মানে হচ্ছে AU, অররাম থেকে গোল্ড আসছে, রঞ্জেনিয়াম ব্যতীত। এরপরে হ্যালোজেন, সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী, এবং হ্যালোজেন গ্রুপের মূল হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌলগুলা, ঠিক আছে? তো মৃৎকার ধাতু কোনগুলা? গ্রুপ 2 তে যে আছে, বা গ্রুপ 2 তে অথবা সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে। সো এখান থেকে গ্রুপ 2 তে কোনটা আছে? আর্গন গ্রুপ 18 তে, আর্গন গ্রুপ 18 গ্রুপ, ঠিক আছে? ক্রিপ্টন ও নিষ্ক্রিয় মূল, এটারও 18 নাম্বার গ্রুপে। স্ট্রনসিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে? এটার মধ্যে যে কোনো একটা। আমরা জানি, দেখো পর্যায় সারণী বের করো। পর্যায় সারণী তুমি কোথায়? পর্যায় সারণী বের করো। আসে না কেন পর্যায় সারণী? কি দুঃখ পেয়ে গেছে নাকি বোর্ড হ্যাং করে ফেলছে? বোর্ডে হ্যাং করে ফেলছে। আচ্ছা যাই হোক, সো আমাদের পর্যায় সারণীর গ্রুপ 1 এ যেগুলো আছে, গ্রুপ 1 এর গুলো হইতেছে তোমার কি কি ভাইয়া?
পর্যায় সারণীর গ্রুপ একে আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, সরি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। গ্রুপ একে কারা কারা আছে? গ্রুপ একে আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম। তারপরে আছে তোমার রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো একটু ফ্যামিলিয়ার, এগুলো একটু মনে রাখো, সবগুলা মনে রাখার দরকার নেই, হালকা চোখের দেখা দেখো। যে গ্রুপ 2 তে কি কি আছে? হিলিয়াম, সরি হিলিয়াম না, আবার বেরিলিয়াম থেকে শুরু। গ্রুপ 2 তে আছে বেরিলিয়াম, এই যে এটা কাটতেছে না, জানি না কি জানি কি হয়ে গেছে, হ্যাং করে বলছে। সেটাতে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এরপরেই আছে মেবি স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। পরে আছে স্ট্রনসিয়াম, পরে আছে বেরিয়াম, এরপরে আছে রেডিয়াম। এই যে এগুলো গ্রুপ 2, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। সেখানে গ্রুপ 2 তে আছে স্ট্রনসিয়াম, দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের মৃৎকার ধাতু, বুঝছি? ওকে, এটা হ্যাং করে ফেলছে না, আমরা একটু অফ যাই, এটাকে একটু রিফ্রেশ দিয়ে দিই। ওকে, সো 157 নাম্বারটা দেখো, আমরা 156 পর্যন্ত পড়ে ফেলছিলাম। বলছে 24 ক্রোমিয়াম এর পর্যায় গ্রুপ নাম্বার কত? কি ভাইয়া? ক্রোমিয়ামের পর্যায় গ্রুপ। সো তুমি কি করবা? পর্যায় গ্রুপ বের করতে হলে ফার্স্টে কি করা লাগে? ইলেকট্রন বিন্যাস করা লাগে। সো ইলেকট্রন বিন্যাস তো পারো, আমরা করি 1s2 2s2 2p6, ঠিক আছে। এই যে আমাদের দুইটা শক্তি স্তর চলে গেল এবং ইলেকট্রন চলে গেছে 10টা। এরপরে 3s2 3p6 হয়ে গেছে 18টা। এরপরে আমাদের দেওয়া উচিত ছিল 4s2 20টা এবং এখানে দেওয়া উচিত ছিল 3d4, ঠিক আছে। বাট এখানে আমার সমস্যা হয়েছে যেটা এই ডিটাকে হচ্ছে অর্ধপূর্ণ করার জন্য 4s2 থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসে এবং 3d5 4s1 হয়। এটাই হচ্ছে আমাদের ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস, আমরা যেটা জানি আর কি, এটা হচ্ছে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস। সো এটা থেকে পর্যায় গ্রুপ নাম্বার বের করতে হচ্ছে। সো পর্যায় কত আর গ্রুপ কত? দেখো এটা সর্বশেষ কোন শক্তি স্তরে ঢুকছে? 4 নম্বরে, দেখবেন এটা হচ্ছে তার পর্যায়। এটা কি? এটা পর্যায়। আর গ্রুপ কেমনে বের করে? বা গ্রুপ বের করার সূত্র হচ্ছে, এটা কোন রুলে পড়তেছে দেখো, সর্বশেষে এস আছে এবং এর আগে ডি আছে, দ্যাট মিন্স এস আর ডি তে যতটা ইলেকট্রন আছে সবগুলো যোগ করলে হচ্ছে আমরা গ্রুপ নাম্বার পাবো, ঠিক আছে। তাহলে পর্যায় 4 এবং গ্রুপ হচ্ছে 6, পর্যায় 4 গ্রুপ হচ্ছে 6, ঠিক আছে, এটাই आंसर। এরপরে আসো পর্যায় সারণীতে। পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান কোন গ্রুপে? ফসফরাস মানে কি ভাইয়া? পি 15, ফসফরাস কত? 15। তাহলে 15 এটা কি হবে? 1s2 2s2 2p6 3s2 10টা 11টা 12টা হইছে, দেন হচ্ছে 3p3 দিবা। এটা না ফসফরাস। তাহলে ফসফরাসের পর্যায় কত? আচ্ছা, এখানে শুধু গ্রুপ বের করতে বলছে, তাহলে গ্রুপ কেমনে বের করবা? দেখো এটার সর্বশেষ শক্তি স্তরে কি কি আছে? এস আর পি অরবিটাল আছে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যদি আমরা জানি এস আর পি অরবিটাল থাকে, তাহলে এর সাথে আরো 10 যোগ করে যেটা পাওয়া যায় এটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। তাহলে এখানে এস এ আছে 2টা ইলেকট্রন, পি তে আছে 3টা, আরো 10 যোগ করো, এখানে পাবা তুমি টোটাল 15টা। দ্যাট মিন্স গ্রুপ হচ্ছে 15, ঠিক আছে। তো এইভাবে বের করে না, শেষে যদি এস আর পি থাকে 10 যোগ করা লাগে, শেষে যদি এস থাকে এবং এর আগে ডি থাকে তাহলে এস আর ডি এর মোট ইলেকট্রন হচ্ছে গ্রুপ নাম্বার। আর শেষে যদি শুধু এস থাকে এবং এর আগে ডি যদি না থাকে, শেষে শুধু এস থাকে, তাহলে এস এর ইলেকট্রনই তার গ্রুপ নাম্বার। আচ্ছা, এই মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? ইজি, দেখো পর্যায় সারণী কোন গ্রুপে? আমরা দেখতেছি শেষে এস আছে এবং এর আগে ডি আছে, দ্যাট মিন্স এস আর ডি এর মোট ইলেকট্রনই হবে তার গ্রুপ নাম্বার। সো এস এ আছে একটা, ডি এ আছে 5টা, দ্যাট মিন্স 6 নাম্বার গ্রুপে। কোন নাম্বার গ্রুপে? 6 নাম্বার গ্রুপে। ইজি না? ইজি একদম, ঠিক আছে। এরপরে আসো, এইটার ইলেকট্রন বিন্যাসটি নিচের কোনটি? এই ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি, ঠিক আছে। সো আমরা এখানে দেখি ইলেকট্রন কয়টা আছে। এখানে আছে 2টা 2টা 4টা 6 10টা 12টা 18টা। 18 আর 5 কত ভাইয়া? 18 আর 5 হচ্ছে 23। 18 আর 5 কত? 18 প্লাস 5 সমান হচ্ছে তোমার 23টা। কয়টা ইলেকট্রন আছে? 23টা। এবার এখানে দেখো কোনটাতে ইলেকট্রন 23টা আছে, কোনটাতে ইলেকট্রন 23টা আছে। তো আয়রনের তো ইলেকট্রন 26টা, দ্যাট মিন্স এটা ফার্স্টে বাদ। Fe2 প্লাস মানে কি ভাইয়া? Fe2 প্লাস মানে হচ্ছে আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করছে। Fe2 প্লাস মানে 26টা থেকে 2টা যদি ত্যাগ করে ফেলে 24টা বাকি আছে, বাট এখানে ইলেকট্রন 23টা, দ্যাট মিন্স এটাও বাদ। অন্যদিকে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম কত ভাইয়া? স্ক্যান্ডিয়াম 21। স্ক্যান্ডিয়াম কত? 21। তাহলে এটার তো ইলেকট্রন 21, এটাও বাদ। দ্যাট মিন্স Fe3 প্লাস। দেখো এটাতে Fe হচ্ছে 26, 3 প্লাস মানে 3টা ইলেকট্রন ত্যাগ করছে, তোমার বাকি আছে 23টা ইলেকট্রন। সো এটাই হচ্ছে আমাদের আনসার। যদি আমরা এটার ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি, প্রথমে হচ্ছে আমরা আয়রনে ইলেকট্রন বিন্যাস করব। আয়রনে ইলেকট্রন বিন্যাস কেমনে ভাইয়া? ওই যেটা কতবার যে করতেছি সেম ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে হচ্ছে আমাদের 4s2 তে যায়, তো 4s2 তে গেছে, সো ইলেকট্রন হয়ে গেছে টোটাল কয়টা? এখানে দেখো এতটুকু 10টা 12টা 18টা, দেন আরো 2টা 20টা,
বা টোটাল 26টা, দ্যাট মিন্স এখানে 3d6 দিতে হবে। এবার সে তিনটা কি করতেছে, ত্যাগ করতেছে। তাইলে প্রথমে তিনটার মধ্যে যে তিনটা যে ত্যাগ করবে, তাহলে প্রথমে এই দুইটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, তার শেষ থেকে যে ত্যাগ করবে। এরপরে আরো একটা যে বাকি আছে, এটা 3d থেকে 3d6 ছিল 3d5 হয়ে যাবে। এটাই হচ্ছে আনসার, এইভাবে হবে। এটা হচ্ছে Fe3+, বুঝছি? ওকে, এই ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি মেনে চলে? দেখো n-1 d10 ns1। দেখো এখানের মধ্যে আমরা দেখছি একমাত্র কপারেরই শেষের দিকে এরকম থাকে যে 3d10 4s1, এরকম থাকে না কপারের শেষের দিকে আর কি, কপারের। এটার ইলেকট্রন বিন্যাস তো আমরা অনেকবারই লিখছি। সো দ্যাট মিনস এই যে এটাকে যদি তুমি n ধরো, তাহলে n যদি 4 হয় তাহলে ns1 হলে 3 কি হবে, n-1 হবে। এখানে d10 আছে, তো এই যে n-1 d10 ns1 এটা কে মেইনটেইন করে? এটা মেইনটেইন করে হচ্ছে কপার। তারপরে কপারের নিচে আছে সিলভারও এটা মেইনটেইন করে, মনে রাখবা, ঠিক আছে? ওকে, সো কপার মেইনটেইন করে এখানের মধ্যে, এবং n-1 d5 ns1 এটাকে মেইনটেইন করে, এটা মেইনটেইন করে ক্রোমিয়াম, ঠিক আছে? এটা মেইনটেইন করে ক্রোমিয়াম, সো এগুলো একটু মনে রাখো। এরপরে আসো, আর্সেনিক মৌলটি পর্যায় গ্রুপ সংখ্যা কত? দেখো আর্সেনিক কিন্তু 33 ভাই, আর্সেনিক কত? 33। আর্সেনিকের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 33 বা পারমাণবিক সংখ্যা 33। দেখুন আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস কি হবে? আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস কি হবে? ভালো করে দেখো, 1s2 2s2 2p6 3s2। আচ্ছা, এইভাবেও লেখা লাগে না যদি হচ্ছে আমরা এতটুকু লিখে ফেলি। দেখো আমি যদি এখানে আর্গন লিখে ফেলি, ঠিক আছে, আর্গন যদি লিখে ফেলি, দ্যাট মিন্স এটা কি বোঝায়? আর্গন লিখে ফেললে বোঝায় হচ্ছে আমাদের এতটুকু হয়ে গেছে। আর্গন মানে কি? আর্গন মানে হচ্ছে আমরা জানি 1s2 2s2 2p6 3s2 3p6, এতটুকু হচ্ছে আর্গন, ঠিক আছে? এখানে 8টা ইলেকট্রন আছে। আর্গন লিখলেই বুঝছো এতটুকু লিখে ফেলছি। এর পরবর্তীগুলো লিখতেছি। 3p6 এর পরে আমাদের 4s এ যায়, তো 4s2 হয়, তো 4s2 হইছে, তো এখানে 18 আর 2 20 হইছে। পরে আবার 3d তে আসে, সো d তে সর্বোচ্চ 10টা জায়গা হয়। d তে সর্বোচ্চ কয়টা জায়গা হয়? 10টা, তো তখন এটা 3d10 হয়ে যায়, 3d10 হয়ে যায়। তো 3d10 হইলো, বাকি আছে আরো কয়টা? আরো 3টা। তো আরো 3টা যে বাকি আছে ওইটা কোনটাতে যাবে? 3d এর পরে 4s তো চলে গেছে, এরপরে 4p তে যাবে, 4p3 হবে। এটা হচ্ছে আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? প্রথমে হচ্ছে এইগুলা, এরপরে হচ্ছে এইগুলা। তো আর্সেনিকের পর্যায়ে গ্রুপ কত? দেখো আর্সেনিক সর্বশেষ কোন পর্যায়ে ঢুকতেছে? 4 নাম্বার পর্যায়ে। দ্যাট মিন্স আর্সেনিকের 4 নাম্বার শক্তিস্তরে সর্বশেষে ঢুকতেছে, দ্যাট মিন্স পর্যায় হচ্ছে 4। আর গ্রুপ কত? দেখো এটার সর্বশেষ শক্তি স্তরে এস আর পি আছে, তো সর্বশেষ শক্তি স্তরে এস আর পি থাকলে আর কোনো হিসাব নাই। সর্বশেষ শক্তি স্তরে এস আর পি থাকলে এস এর ইলেকট্রন আর পি এর ইলেকট্রন যোগ করে এর সাথে 10 যোগ করে ফেলবা, তাইলে হচ্ছে গ্রুপ নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে? তো এখানে 15 আসতেছে, তো পর্যায় 4 গ্রুপ 15, পর্যায় 4 গ্রুপ 15, পর্যায় 4 গ্রুপ 15, এটা হচ্ছে আর্সেনিক, ঠিক আছে? বুঝতেছো? ওকে, এরপরে নিচের কোনটি অবস্থান্তর মৌল? আমরা জানি গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যারা আছে এইটাই হচ্ছে অবস্থান্তর মৌল, ঠিক আছে? তো কোনটা অবস্থান্তর মৌল একটু দেখো। আচ্ছা, আমরা জানি হচ্ছে নিকেলের এই যে আর্সেনিকের পর্যায়ে আমরা গ্রুপ নাম্বার 15 পাইছিলাম, মনে আছে? কপার কত নাম্বার গ্রুপে? কপারের শেষে এরকম থাকে 3d10 4s1, তখন হচ্ছে এই যে এস আর ডি এর ইলেকট্রন যোগ করে হচ্ছে আমরা গ্রুপ নাম্বার পাই, 10 আর 1 হচ্ছে 12 হয়, ঠিক আছে? দ্যাট মিন্স এই যে কপার হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল। দেন হচ্ছে নিকেলের শেষে কি পাবা? নিকেল 28, তো তাহলে কপারের আগে কি ভাইয়া? দেখো নিকেল কপার জিঙ্ক, তাহলে কপারের আগে হচ্ছে নিকেল, কপারের গ্রুপ নাম্বার 11, আমি গ্রুপ নাম্বার বের করতেছি, ঠিক আছে? নিকেলের গ্রুপ নাম্বার কত? তাহলে 10। মলিবডেনাম, এটা মলিবডেনাম না, MO। আচ্ছা, সো MO যেটা, এটা কত নাম্বার গ্রুপে আছে? বাট এটা জানা লাগে না, তুমি আর্সেনিক 15 পেয়ে গেছো। অবস্থান্তর মূল্য হচ্ছে 3 থেকে 12 পর্যন্ত 12 নাম্বার গ্রুপে থাকে, বাট আর্সেনিকের গ্রুপ নাম্বার একটু আগে 15 পাইছি, দ্যাট মিন্স এটা অবস্থান্তর মূল্য নয়, এটাই आंसर। কোনটা অবস্থান্তর মূল্য নয়? এটা নয়, ঠিক আছে? আর্সেনিক অবস্থান্তর মূল্য নয়, ঠিক আছে? ওকে, মলিবডেনাম হচ্ছে ক্রোমিয়ামের নিচে, এটা হচ্ছে ক্রোমিয়ামের নিচে, তাইলে এটা অবস্থান্তর মূল্য আছে, ক্রোমিয়াম অবস্থান্তর মূল্য, ঠিক আছে? ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে? দেখো ক্রোমিয়ামের 24টা ইলেকট্রন আছে, 3+ মানে 3টা ত্যাগ করে ফেলছে, সো ইলেকট্রন বাকি আছে 23টা। তো এই জিনিসগুলো তোমরা একদম ক্লিয়ার হয়ে যাইতেছে না? কতটি ইলেকট্রন আছে? 23টা কি বলে? 24 থেকে 3 বিয়োগ দিলে তো 21, 24 থেকে 3 বিয়োগ দিলে কত? 21, দ্যাট মিন্স 21 आंसर। সো এই টাইপের ম্যাথ আর জীবনে ভুল হবে তোমাদের, বলো সবগুলোই তো পারবা। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? এখন Fe2+ মানে কি? দেখো এইটার ইলেকট্রন বিন্যাস করতে হচ্ছে আমরা একদম বিরক্ত হয়ে গেছি। শেষে 3d6
4s2 এইভাবে থাকে, ঠিক আছে। তো 2+ মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে 4s2 এর দুইটা চলে যায়, তো 4s2 0 হয়ে যায়, ঠিক আছে। 4s2 থাকে না আর কি, এটাই 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 এইভাবে হিসাব করতে হয়। বাট এইভাবেও দেখো Fe2+ মানে কি, তার টোটাল 26টা ইলেকট্রন, দুইটা ত্যাগ করে ফেলছে, 24টা বাকি আছে। 24টা কোনটাতে আছে দেখো, এটাতে আছে কয়টা, এতটুকু 18টা, 3d6 3p6 পর্যন্ত 18, তাহলে 18 আর 2 20, 20 আর 2 হচ্ছে 26, তাহলে এটাতে ইলেকট্রন আছে 26টা। এটা দেখো, এটা এই যে 18টা, এখানে আছে আরো দুইটা 20টা, 20টার 4টা কয়টা 24টা, এটাতে ইলেকট্রন আছে 24টা। এটাতে কয়টা আছে, আচ্ছা এই যে এটাতে কিন্তু 26টা ইলেকট্রন আছে, আবার এটাতেও 26টা ইলেকট্রন আছে। হিসাব করে দেখো, এখানে হচ্ছে তোমার 3s2 3p6 26টা না, দেখি এখানে 18 আর এখানে 6, দ্যাট মিনস এখানে 24টা ইলেকট্রন আছে। এটাতে কত আছে, এখানে 18 আর 4 হচ্ছে 22 আর 2 হচ্ছে 24, দ্যাট মিনস এই দুইটাতে আমি 24টা ইলেকট্রন পাইতেছি। 24টা ইলেকট্রন পাওয়ার কথা Fe2+, তো আমি এটাতেও 24টা পাইতেছি, এটাতেও 24টা পাইতেছি, তো কোনটা সঠিক হবে? তো আমরা জানি আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, শুধুমাত্র Fe যদি বলে Fe26 এটা ইলেকট্রন বিন্যাস এইটা হয়, আমরা অনেক সময় ধরে এটা লিখে আসতেছি। তো সে যদি ইলেকট্রন ত্যাগ করে, কোথা থেকে ত্যাগ করবে, শেষ থেকে। তো 4s2 যেটা আছে 4s2 এর দুইটা বাদ যাবে, 3d6 পর্যন্ত থাকবে, দ্যাট মিন্স এইটা সঠিক। আমাদের 3d4 থেকে ইলেকট্রন যাবে না, যাবে 4s2 এর দুইটা, ওই দুইটা ত্যাগ করবে, ঠিক আছে। সবাই কি বুঝাইতে পারছি, বলো ভাই কি বুঝাইতে পারছি? দ্যাট মিন্স এই ঘ নাম্বারটাই आंसर, ঠিক আছে। এরকম ম্যাথ আর অনেকবার করছি, এজন্য এটাকে আর ডিটেইলসে বুঝাইলাম না। অ্যাক্টিনাইড সিরিজের মৌলগুলো পর্যায় সারণী কোন পর্যায়ে কোন গ্রুপে? অ্যাক্টিনাইড দেখো, ল্যান্থানাইড হচ্ছে ষষ্ঠ পর্যায়ে, আর গ্রুপ নাম্বার হচ্ছে 3 নং গ্রুপ, ঠিক আছে। অ্যাক্টিনাইডও 3 নং গ্রুপ, এই ল্যান্থানাইড অ্যাক্টিনাইড এগুলো 3 নং গ্রুপ, বাট অ্যাক্টিনাইড হচ্ছে নিচে, ল্যান্থানাইডের নিচে, দ্যাট মিন্স 7 নাম্বার পর্যায়ে, ঠিক আছে, 7 নং পর্যায়ে, ঠিক আছে, 7ম পর্যায়ে 3 নাম্বার গ্রুপে, ঠিক আছে। ওকে, এগুলো তো ভালো করে বুঝছি। কোন মৌলটির দাতব ধর্ম বেশি, ভালো করে বুঝো। আমরা জানি এই যে আসছে, এগুলা বা একটু ডিটেইলসে বুঝাই। আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, এই যে এটা মনে করো পর্যায় সারণী, ঠিক আছে, এটা হচ্ছে পর্যায় সারণীর বাম, এদিকে হচ্ছে ডান। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার কমে, এটা আমরা জানি, হ্যাঁ, ঠিক আছে। এবং এটা মনে করো উপর, আর এই দিকটা হচ্ছে নিচ, এবং উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, এটা জানি। পর্যায় সারণীর ডান থেকে বামে গেলে আকার কমে, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, এটা তো জানি। তো এখানে আসো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা, দাতব ধর্ম। দেখো, আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে, ঠিক আছে। আকার এবং দাতব ধর্ম হচ্ছে সমানুপাতিক, আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে। কেন বাড়ে? কারণ হচ্ছে যার আকার, দাতব ধর্ম মানে কি, যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, ওইটাই তার দাতব ধর্ম। তো আকার বাড়লে তোমার কি হয়, মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়, এক্ষেত্রে হচ্ছে তোমার আকর্ষণ শক্তি কম থাকে, যেন শেষ থেকে ইলেকট্রন একটা সহজে ত্যাগ করে ফেলতে পারে। তো আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে, আর বাকি যা আছে সব আকারের সাথে কমে। আকার বাড়লে বাকি কি আছে, বাকি আছে তোমার হচ্ছে ওই যে সবগুলো আর কি। আকার বাড়লে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম, এসবগুলো আকারের সাথে বিপরীত। মানে আকার বাড়লে এই যা লেখছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এইসবগুলো হচ্ছে কমে। আকার বাড়লে এইসবগুলা কমে, আর আকার বাড়লে শুধুমাত্র দাতব ধর্ম বাড়ে, আর আকার বাড়লে বাকি সবগুলো, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম, এগুলা কমে। তো আমরা কয়েকটা মৌলের আকারের সিরিয়াল জানলে বাকি সব বের করে ফেলতে পারবো। তো কোন মৌলের দাতব ধর্ম বেশি, যেটার আকার বেশি। এখানে কি দিছে দেখো, সোডিয়াম দিছে, সোডিয়ামের এইখানে ম্যাগনেসিয়াম থাকে, আমরা জানি সিরিয়ালি সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12 একই পর্যায়ে থাকে। এরপরে ক্যালসিয়াম, পটাশিয়াম, তো আমরা অবশ্যই জানি সোডিয়ামের নিচে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের নিচে থাকে ক্যালসিয়াম। এই সিরিয়ালটা তো আমরা ভালো করে জানি না পর্যায় সারণী, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পর্যায়, সরি হ্যাঁ 3 নাম্বার পর্যায়।
এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পর্যায়ে, এটা 4 নাম্বার পর্যায়ে। পর্যায় সারণী বের করলেই তোমরা দেখতে পাবা। এবং এইগুলো হচ্ছে এমনিতেও বের করতে পারবা হিসাব করে, বাট এমসিকিউতে তো মনে রাখা উচিত। এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সিরিয়ালটা তো অবশ্যই জানা থাকা উচিত। তো এখানে দেখো ভালো করে। তো আমরা জানি পর্যায় সারণীর নিচের গুলার আকার বেশি, উপর থেকে নিচে আকার বাড়ে। উপর থেকে নিচে কি হয় ভাই? আকার বাড়ে। তো আকার বাড়ে, দ্যাট মিনস উপরের গুলা থেকে নিচের গুলার আকার বেশি, অবশ্যই বেশি। তো এবার এই নিচের দুইটার মধ্যে তুলনা করব। এবার আমরা দেখছি এখানে আকার বাড়ে, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। আবার এটাও জানছি বাম থেকে ডানে গেলে আকার কমে, দ্যাট মিনস এই দুইটার মধ্যে তুলনা করলে পটাশিয়ামের আকার ক্যালসিয়াম থেকে বেশি, পটাশিয়াম থেকে ক্যালসিয়াম ডানে আসে, ক্যালসিয়ামের আকার কমে যাবে। ঠিক আছে, এরপরে উপরে হিসাব করবো সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে বামে, এটা ডানে। দেখো এটা বামে, এটা ডানে, তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে সোডিয়ামের আকার বড় এবং ম্যাগনেসিয়ামের আকার ছোট। তো এখানে কোন মূলের দাতব ধর্ম বেশি? তো যেটার আকার সবচেয়ে বড় তার দাতব ধর্ম বেশি। তো এখানে সবচেয়ে বড় আকার কার? পটাশিয়ামের। এখানে যে কয়টা আছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় আকার পটাশিয়াম। কোনটার দাতব ধর্ম বেশি? আনসার হবে পটাশিয়াম। ঠিক আছে, তো এইভাবে ইজিলি সুন্দর মতো চিন্তা করে আনসারটা দিয়ে দিবা। ঠিক আছে, এরপরে আস একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে মৌলের আকার কি হয়? একই গ্রুপে যদি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, একই গ্রুপে আছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে মৌলের আকার কি হয়? আচ্ছা, গ্রুপ মানে তো এই দিকে, হ্যাঁ। তো একই গ্রুপে যদি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, একই গ্রুপে মানে একই গ্রুপে থাকতেছে, ঠিক আছে, একই গ্রুপে দেখ, এখানে মনে করো আমরা কথার কথা লিথিয়াম দিলাম, সরি, একই গ্রুপে যারা আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, রুবিডিয়াম, সো এই যে এগুলা দিলাম, সো এগুলো একই গ্রুপে থাকে। সো একই গ্রুপে কারা থাকে? যাদের মনে করো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, যাই হোক সবগুলা শেষে একটা ইলেকট্রন থাকবে। সো একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে, যে লিথিয়ামের পরে বেরিলিয়াম এখানে হবে না, কারণ একই গ্রুপে থাকতে হইলে নিচেরটাতে থাকতে হবে। লিথিয়াম থেকে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বেশি। সো একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বেশি হইলে আমরা দেখতেছি তারা নিচের দিকে যাইতেছে, উপর থেকে নিচের দিকে যাইতেছে। উপর থেকে নিচের দিকে যাওয়া মানে কি? পারমাণবিক আকার, মৌলের আকার বৃদ্ধি পায়। উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। মনে রাখবে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। তো একই গ্রুপে পারমাণবিক সংখ্যা যদি বৃদ্ধি পায় তখন আকারও বৃদ্ধি পাবে। ঠিক আছে, কারণ উপর থেকে নিচে যাবে। কোন মৌলের আকার ছোট? এগুলোর মধ্যে কোন মৌলের আকার ছোট? ভালো করে দেখো, সুন্দর মতো দিবা। কার্বন, অক্সিজেন। আচ্ছা, তো কার্বনের হচ্ছে গ্রুপ নাম্বার কত ভাইয়া? কার্বন 6। কার্বনের গ্রুপ নাম্বার মেবি 14। কার্বনের গ্রুপ নাম্বার আমরা দেখছি 14। আর এখানে হচ্ছে কেমনে বুঝবা? নিয়ন, এখানে আছে নিয়ন, এর আগে আছে হচ্ছে তোমার কি ভাইয়া? নিয়নের আগে থাকে ফ্লোরিন, ফ্লোরিনের আগে থাকে নাইট্রোজেন, ফ্লোরিনের আগে থাকে অক্সিজেন, অক্সিজেনের আগে থাকে নাইট্রোজেন, নাইট্রোজেনের আগে থাকে কার্বন। ঠিক আছে, এরকম না সিরিয়াল? এরকম আছে তোমার কার্বন, নাইট্রোজেন। এরপরে অ্যালুমিনিয়াম, সিলিকন। অ্যালুমিনিয়াম তো এর পরের 3 নাম্বার পর্যায়ে, অ্যালুমিনিয়াম আছে এইখানে, অ্যালুমিনিয়াম পরে সিলিকন আছে। তো আমরা যদি সুন্দর মতো এগুলাকে একটু চিন্তা করি, ভালো করে দেখো, পর্যায় সারণীটাকে একটু ভিজুয়ালাইজ করি। এইগুলা আনসার করতে গেলে পর্যায় সারণীটা, তুমি তো এখানে ইলেকট্রনবিন্যাস বের করে, পর্যায় গ্রুপ নাম্বার বের করে আনসার বের করতে পারবে না, তোমার কষ্ট হবে। তো আগে থেকে তোমার মানে জেনে থাকা উচিত যে কোনটা কি। এই যে এটা সমস্যা করে, এই যে অন্য ইয়ে আনতে হইলে কি আর করবো ভাই, ঠিক হয়ে যা প্লিজ, প্লিজ প্লিজ। আচ্ছা, যাই হোক, কোন মৌলের আকার ছোট এটা ভাইয়া বুঝাই দিই। তো আমরা দেখতেছি যে অক্সিজেন, কার্বনে এখানে আছে, অক্সিজেন এখানে আছে, অ্যালুমিনিয়াম এখানে আছে, সিলিকন মনে করো হচ্ছে অ্যালুমিনিয়ামের পরে আছে। যাই হোক, তো আমরা দেখি যদি অ্যালুমিনিয়াম আর সিলিকন কার্বন আর অক্সিজেন থেকে নিচে আছে, তো অ্যালুমিনিয়াম আর সিলিকনের আকার বেশি হবে। এবং কার আকার বেশি হবে? যেটা বামে আছে। এই দুইটার মধ্যে হিসাব করলে এরা একই পর্যায়ে আছে, অ্যালুমিনিয়াম আর সিলিকন। অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, পারমাণবিক সংখ্যা একই পর্যায়ে আছে। তো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কমে যাবে, অ্যালুমিনিয়ামের আকার সিলিকন থেকে বেশি। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের আকার সিলিকন থেকে বেশি। এবং এর উপরে দেখো কার্বন আর অক্সিজেন আছে, তো এই কার্বন আর অক্সিজেনের আকার এই দুইটা থেকে কম। বাট এই দুইটার মধ্যে যদি আমরা তুলনা করি, কার্বন আর অক্সিজেনের মধ্যে কার্বনের ডানে আছে অক্সিজেন, দ্যাট মিন্স কার্বনের আকার বেশি, তো কার্বন ইজ গ্রেটার দেন অক্সিজেন।
তো সবচেয়ে ছোট কার আকার, সবচেয়ে ছোট অক্সিজেনের আকার, সবচেয়ে ছোট কি অক্সিজেন, আনসার হবে এটার অক্সিজেন। বুঝতে পারছি? ওকে, এটা আনসার কি হবে? অক্সিজেন হবে। ওকে, আর চলে আসছে দেখো এরপরে কোনটা, কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট, ভালো করে বুঝো। এখানে আমরা দেখতেছি, ওকে ভালো করে দেখো কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট। সো আমরা দেখতেছি এখানে ফার্স্টেই এই যে পটাশিয়াম প্লাস, এটা মানে কি বুঝাইতেছে, এটা মানে হচ্ছে আমাদের পটাশিয়াম প্লাস যেটা, এই পটাশিয়ামের প্রোটন সংখ্যা কত? পটাশিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 19। তো এটা হচ্ছে পটাশিয়াম যেটা, এটা তো আমাদের পটাশিয়াম প্লাস আর যাই হোক, এটা তো হচ্ছে আমাদের এটার পর্যায়ে 4, মানে এটার শক্তি স্তর 4টা। সোডিয়ামের 3টা, ম্যাগনেসিয়ামের শক্তি স্তর 3 নাম্বার, অ্যালুমিনিয়ামের শক্তি স্তর 3 নাম্বার। তো আমরা দেখতেছি স্বাভাবিক মতে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনটা হচ্ছে একই গ্রুপে। তো সবচেয়ে ছোট আকার বের করতে বসে, সো পটাশিয়াম প্রথমেই বাদ, কারণ এটা হচ্ছে সবচেয়ে নিচে আছে। এটার যেটারই ইলেকট্রন বিন্যাসক, এটার তো পর্যায় নাম্বার 4, এটার শক্তি স্তর 4টা। তো বাকিগুলোর 3টা, শক্তি স্তর যদি বাড়ে তাহলে তো আকার অনেক বেশি বেড়ে যায়। সো এই 3টা মানে মনে করো সোডিয়াম আছে, পটাশিয়াম এরকম হয়ে যাবে, 4টা শক্তি স্তর যেহেতু। এবার আমরা যেটা দেখবো যে সোডিয়াম প্লাস, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং অ্যালুমিনিয়াম 3 প্লাস, এই 3টার মধ্যে কোনটা সবচেয়ে ছোট? তো আমরা দেখতেছি 3টার ইলেকট্রন সংখ্যা সমান। সোডিয়ামে একটা ইলেকট্রন ত্যাগ করছে, দ্যাট মিন্স এটা ইলেকট্রন সংখ্যা 10টা। এটা 2টা ইলেকট্রন ত্যাগ করছে, দ্যাট মিন্স এটা ইলেকট্রন সংখ্যা কয়টা? এটা ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের কয়টা ভাইয়া? 10টা। এটা 3টা ইলেকট্রন ত্যাগ করছে, দ্যাট মিন্স এটার ইলেকট্রন সংখ্যা 10টা। ঠিক আছে, বাট ইলেকট্রন সংখ্যা সমান হইলেও, মনে রাখবা ইলেকট্রন সংখ্যা সমান হইলেও যদি তারা একই পর্যায়ে থাকে, একই পর্যায়ে মানে কি, এদের যদি হচ্ছে মনে করো শক্তি স্তর সেম থাকে। আচ্ছা, তো এখানে সোডিয়াম প্লাস মানে কি, ইলেকট্রন 10টা হয়ে গেছে, 10টা হয়ে গেলে নিয়নের মতো হয়ে যাবে। তো নিয়নের ইলেকট্রন বিন্যাস কি? নিয়ন হচ্ছে তোমার 2 8, মানে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা। তো এই এগুলা মাত্র 2টা করে শক্তি স্তর। অন্যদিকে পটাশিয়ামের 4টা শক্তি স্তর ছিল, বাট পটাশিয়াম প্লাস মানে হচ্ছে এটার 3টা শক্তি স্তরে চলে আসবে, মানে আর্গনের এটা ইলেকট্রন ত্যাগ করলে আর্গনের কাঠামো অর্জন করবে। যাই হোক, এই পটাশিয়ামটা ডিরেক্ট অন্য একটা পর্যায়ে, এটা ফার্স্টেই বাদ। এই 3টার মধ্যে যদি হিসাব করি, এই 3টার মধ্যে ইলেকট্রন সমান হলে, ভালো করে বুঝবে, ইলেকট্রন সমান হলে যদি প্রোটন সংখ্যা যার বেশি থাকবে তার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি থাকবে। ইলেকট্রন সমান হইলে প্রোটন সংখ্যা যার বেশি থাকবে তার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি থাকবে। সেখানে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি, ম্যাগনেসিয়াম 12, সোডিয়ামের হচ্ছে 11, পারমাণবিক সংখ্যা আর কি। তো অ্যালুমিনিয়ামের যেহেতু প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি, অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি থাকবে, তো অ্যালুমিনিয়ামটা ছোট হয়ে যাবে। এগুলা একই পর্যায়ে আছে। তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে সবচেয়ে ছোট হচ্ছে আকার, মানে এখানে সবচেয়ে ছোট আকার কার হবে? অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট হবে, অ্যালুমিনিয়াম 3 প্লাসের আকার সবচেয়ে ছোট হবে, এরপরে ম্যাগনেসিয়াম 2 প্লাস, ঠিক আছে, এরপরে সোডিয়াম প্লাস। এখানে সবচেয়ে ছোট আকার অ্যালুমিনিয়াম 3 প্লাস, ঠিক আছে, আনসার হবে অ্যালুমিনিয়াম 3 প্লাস। ঠিক আছে, বুঝছি? ওকে, এটা তো আগেই বাদ দেখিয়ে দিয়েছিলাম। পারমাণবিক আকারের সঠিক ক্রম কোনটা? দেখো এখানে পারমাণবিক আকারের সঠিক ক্রম, এখানে যেটা দিছে যে নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন ইজ গ্রেটার দেন কার্বন ইজ গ্রেটার দেন সোডিয়াম। দেখো নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, সোডিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে অবশ্যই সোডিয়াম নাইট্রোজেনের নিচে আছে, এগুলা নিচে আছে, তো এইগুলার আকার বেশি হওয়ার কথা ছিল, বাট এখানে উল্টা দিয়ে দিছে, হয় নাই। এখানে দেখো সোডিয়াম ইজ গ্রেটার দেন ক্লোরিন ইজ গ্রেটার দেন নাইট্রোজেন ইজ গ্রেটার দেন কার্বন দিছে। তো এটা হচ্ছে এরকম, দেখো সোডিয়াম থাকে এইখানে, ক্লোরিন থাকে এইখানে। কথার কথা, আমি এই দুইটাই হচ্ছে এখানে চতুর্থ পর্যায়ে, দুইটাকে একসাথে লিখলাম। নাইট্রোজেন আর কার্বনের মধ্যে দেখো কার্বন থাকে হচ্ছে তোমার কত নাম্বার, উপরে থাকে আর কি, উপরের মধ্যে হচ্ছে তোমার কার্বন থাকে আগে, কার্বনের পারমাণবিক সংখ্যা আছে, কার্বন আগে থাকে, পরে নাইট্রোজেন থাকে।
তাইলে সর্বপ্রথম এই দুইটার আকার সবচেয়ে বেশি। এই দুইটার মধ্যে সোডিয়াম, দেখো ভালো করে বুঝো এখানে কি কে 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 আছে, সোডিয়াম, ক্লোরিন, কার্বন, নাইট্রোজেন। সো এই দুইটার মধ্যে সোডিয়ামের আকার সবচেয়ে বেশি। কেন? কজ এটা বামে অবস্থিত, তাহলে সোডিয়ামের আকার বেশি, এবং ক্লোরিন ডানে অবস্থিত হয়, ক্লোরিনের আকার কম। পরে এই দুইটার মধ্যে হিসাব করলে কার্বন সামনে অবস্থিত, দ্যাট মিন্স কার্বনের আকার বেশি, নাইট্রোজেনের আকার কম। সো এরকম সিরিয়াল হওয়ার কথা ছিল, সোডিয়াম, ক্লোরিন, কার্বন, নাইট্রোজেন। বাট এখানে গিয়ে ওরাও যে প্রবলেম করে ফেলছে, সোডিয়াম ইজ গ্রেটার দেন ক্লোরিন, এখানে নাইট্রোজেন ইজ গ্রেটার দেন কার্বন দিয়ে দিচ্ছে। বাট এটা হওয়ার কথা ছিল, সো এটাও আমাদের ভুল, ঠিক আছে। বাট এটার ক্ষেত্রে দেখি ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে সালফার, পরে ক্লোরিন, এগুলা চতুর্থ পর্যায়ে। অক্সিজেন আমরা নেই 3 নাম্বার পর্যায়ে। সো অবশ্যই অক্সিজেন থেকে এই তিনটার আকার বেশি হবে। আবার এই তিনটার মধ্যে হিসাব করলে সর্ববামে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের আকার সবচেয়ে বেশি, এরপরে সালফার, এরপরে ক্লোরিন, ঠিক আছে। এরপরে আমরা উপরে যাই, এটার আকার দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এইগুলা ক্রম। সো ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন সালফার, ইজ গ্রেটার দেন অক্সিজেন, এটা ঠিকঠাক মতো দিয়েছে, ঠিক আছে। তো এরপরে আসো কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম। আচ্ছা, ইলেকট্রন আসক্তি কম মানে কি? যার আকার বেশি। সো এগুলোর মধ্যে আকার বেশি কোনটার? এগুলোর মধ্যে আকার বেশি কোনটার? ম্যাগনেসিয়ামের আকার বেশি। এগুলোর মধ্যে ম্যাগনেসিয়ামের আকার বেশি, হিসাব করে দেখো। এই যে ম্যাগনেসিয়াম, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম 12, ভালো করে বুঝো। সিলিকন 14, দ্যাট মিন্স এখানে থাকবে সিলিকন, এরপরে ফসফরাস, ফসফরাস থাকবে, এরপরে সালফার থাকবে, এইভাবে সিরিয়াল থাকবে, ঠিক আছে। এই যে এইভাবে সিরিয়াল থাকবে। তো এইখানে দেখো কোনটার আকার সবচেয়ে বেশি। এগুলা একই পর্যায়ে অবস্থিত, এটা তো আর জানো, সবগুলা 3 নাম্বার পর্যায়ে অবস্থিত, ঠিক আছে। এগুলা চোখের মধ্যে পর্যায় সারণীতে স্ক্রিনশট নিয়ে নিবা চোখের মধ্যে, মানে পর্যায় সারণীকে এমন দিকে, মানে পর্যায় সারণীর দিকে তুমি এমন ভাবে তাকাইবা যাতে হচ্ছে স্ক্রিনশট হয়ে যায় এটা তোমার মনের মধ্যে, ঠিক আছে। চোখ মুজলেই পর্যায় সারণী যাতে দেখতে পারো। আচ্ছা, সো এখানে দেখো সবচেয়ে ডানে বামে যেটা আছে ওইটার আকার বেশি হবে, ডানের গুলার আকার কম হবে। সো ম্যাগনেসিয়ামের আকার সবচেয়ে বেশি, এরপরে সিলিকন, এরপরে ফসফরাস, এরপরে সালফার। তো বলছে কোনটার ইলেকট্রন আসক্তি কম। ইলেকট্রন আসক্তি কম কার বেশি? যার আকার বেশি। ইলেকট্রন আসক্তি কম মানে হচ্ছে আকার বেশি। আকার বেশি এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে আনসার, ঠিক আছে। এরপরে আসো হ্যালোজেন গ্রুপের সদস্যদের মধ্যে নিচের কোনটির আয়নীকরণ শক্তির মান বেশি? হ্যালোজেন গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তিমান ফ্লোরিন। কেন? যে ফ্লোরিন, ক্রোমিন, ব্রোমিন, আয়োডিন। তো উপরে যেগুলা থাকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়, দ্যাট মিন্স আয়োডিনের আকার সবচেয়ে বেশি, এরপরে ব্রোমিন, এরপরে ক্লোরিন, এরপরে ফ্লোরিন। এটা কি লিখছি? এটা হচ্ছে আকারের ক্রম লিখছি। তাহলে আমরা জানি যার আকার সবচেয়ে ছোট তার আয়নীকরণ শক্তি বেশি, আয়নীকরণ শক্তি আকারের বিপরীত বাইরে লিখেই দিছি। তাহলে আয়নীকরণ বেশি মানে কি? আকার কম। আয়নীকরণ বেশি মানে হচ্ছে আকার কম। সো আকার কম কোনটার? এগুলোর মধ্যে সবচেয়ে কম আকার ফ্লোরিনের, ওই জন্য ফ্লোরিন আনসার, ঠিক আছে। নিচের কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? দেখো এখানে এগুলা কোন গ্রুপে দিছে? 2 নাম্বার গ্রুপ। আমরা এই যে বেরিলিয়াম, এর নিচে আছে ম্যাগনেসিয়াম, এরপরে স্ট্রনসিয়াম, এবং নিচে আছে রেডিয়াম, এইভাবে সিরিয়াল, ঠিক আছে, 2 নাম্বার গ্রুপের। তো এখানের মধ্যে দেখো সবচেয়ে বেশি আকার কোনটা? রেডিয়াম, এরপরে স্ট্রনসিয়াম, এরপরে ম্যাগনেসিয়াম, এবং সবচেয়ে ছোট এইগুলোর মধ্যে বেরিলিয়াম। উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, এটা হচ্ছে আকারের ক্রম। তো আকারের ক্রম বের করার পরে তোমাকে দেখতে হবে কোনটা ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। এইবার যার আকার বেশি, ইলেকট্রন আসক্তি কম মানে যার আকার বেশি তার ইলেকট্রন আসক্তি কম, ঠিক আছে। কার আকার বেশি ভাইয়া? এগুলোর মধ্যে কার আকার বেশি? রেডিয়ামের আকার বেশি, তো রেডিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম, ঠিক আছে। এরপরে কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম? দেখো তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? কম মানে কি? আকার বেশি, স্বাভাবিক বিষয়। সবগুলোই আকার দিয়ে বের করা যায়। তড়িৎ ঋণাত্মকতা কম মানে যার আকার বেশি। এগুলো হিসাবে বসো, সোডিয়াম এইখানে, ম্যাগনেসিয়াম বসবে এইখানে, পরে ম্যাগনেসিয়ামের পরে সিরিয়াল লেখে আছে ফসফরাস আছে, তো ফসফরাস এখানে, সালফার এইখানে। তো এগুলো সব একই পর্যায়ে থাকলে বাম থেকে ডানে গেলে আকার কমে, দ্যাট মিন্স সোডিয়াম বামে আছে, এটার আকার বেশি হবে, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার এইভাবে হবে। তো কোনটার ঋণাত্মকতা সবচেয়ে কম? তড়িৎ ঋণাত্মকতা। যার আকার বেশি সোডিয়ামের, তো সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, ঠিক আছে। সো এটা তো ইজি। এর কোন মৌলটি অধিক তড়িৎ ঋণাত্মক? আবার অধিক তড়িৎ ঋণাত্মক। কোনটার আকার সবচেয়ে কম? অধিক তড়িৎ ঋণাত্মক মানে কি? আকার কম। এইগুলোর মধ্যে কোনটার আকার কম? সো আয়রন, আয়োডিন, কপার, ক্লোরিন। দেখি আমরা একটু, আমরা দেখতেছি এই সবগুলা দেখো এইগুলো হচ্ছে 4 নাম্বার পর্যায়ে, এগুলো 4 নাম্বার পর্যায়ে। ক্লোরিন 3 নাম্বার পর্যায়ে আছে, দেখবেন ক্লোরিনের শক্তি স্তর 3টা। ক্লোরিনের আকার সবচেয়ে কম, এটা তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, ঠিক আছে। নিচের কোনটি মুদ্রা ধাতু? গ্রুপ 11। মুদ্রা ধাতু মানে হচ্ছে গ্রুপ 11 এর যে 3টা মূল আছে, কপার, সিলভার এবং গোল্ড, এই 3টা হচ্ছে মুদ্রা ধাতু। ভাই আগে লিখেছিলাম। সো এগুলোর মধ্যে কোনটা আছে? এখানে গোল্ড আছে, গোল্ড হচ্ছে মুদ্রা ধাতু,
অবস্থান্তর মৌল কোনটা? অবস্থান্তর মৌল হচ্ছে, আচ্ছা ভালো করে বুঝো, জিঙ্ক কিন্তু, আচ্ছা অবস্থান্তর মৌল তোমার বইয়ে দেওয়া 3 থেকে 12 পর্যন্ত। জিঙ্ক কিন্তু 12 নাম্বার গ্রুপের মৌল, বাট জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল না, ঠিক আছে? আচ্ছা, তো জিঙ্ক 12 না মৌল না, কারণ হচ্ছে জিঙ্ক যখন অবস্থান্তর মৌল মানে কি, ওই যে যখন সে ইলেকট্রন যদি ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে সে রঙিন যৌগ গঠন করে। জিঙ্ক যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তখন কি হয়? আচ্ছা, জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল না, এটা আমরা জানি, জিঙ্কের সমস্যা আছে। বাট বাকি যেগুলা, স্ক্যান্ডিয়াম, ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম পাই হচ্ছে আমাদের 2 নাম্বার গ্রুপ, স্ক্যান্ডিয়াম 1 নাম্বার গ্রুপে আছে, 4 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপে আছে। আয়রন আছে, ভালো করে বুঝো, আয়রন আছে 8 নাম্বার গ্রুপে, গ্রুপ তো বের করা জানি আমরা, গ্রুপ বের করব। আর জিঙ্ক আছে 12 নাম্বার গ্রুপে। সো এখানে হচ্ছে দেখো, অবস্থান্তর মৌল মানে হচ্ছে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, ঠিক আছে? সো এর মধ্যে 3 থেকে 12 মধ্যে এই দুইটা না, এই দুইটা আগেই বাদ, বাট এই দুইটা তো 3 থেকে 12 মধ্যে আছে। সো এখন জিঙ্কের মধ্যে, জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল না, এটা হচ্ছে ব্যতিক্রম। তো আমাদের আনসার কোনটা? আয়রন। আনসার কোনটা? আয়রন। জিঙ্ক কেন অবস্থান্তর মৌল নয়? জিঙ্ক কেন অবস্থান্তর মৌল নয়, এটা কি তোমরা জানো? বলো। আধা ঘন্টা পড়ে ফেলছে আরো, বাবা রে বাবা। নিতে নেই। ওকে, জিঙ্ক অবস্থান্তর মৌল না কেন? অবস্থান্তর মৌল হচ্ছে যাদের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, ঠিক আছে? আংশিক পূর্ণ মানে কি? লাইক n-1, D9 এবং ns2, এরকম সর্বোচ্চ যারা থাকে, ডি অরবিটাল আংশিক পূর্ণ মানে হচ্ছে ডি অরবিটাল এখানে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত হইতে হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে অবস্থান্তর মৌল। বাট জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে যদি আমরা দেখি, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস এরকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10 এবং 4s2, এটা হচ্ছে আমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। তো এইটার ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ থাকায়, ভালো করে বুঝো, ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ থাকায় এটার ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও এটা অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর নয়। সো এটা হচ্ছে জিঙ্কের অবস্থান্তর না হওয়ার কারণ, অবস্থান্তর নয়। ভাই কি বুঝাইতে পারছি? ওকে, সো আয়রন আনসার, কারণ আয়রন হচ্ছে D6NH2 থাকে। নিচের কোনটি দ্বিমৌল অণু তৈরি করে? দেখো, দ্বিমৌল অণু তৈরি করে কোনগুলা? হ্যালোজেন। হ্যালোজেন কি করে? দ্বিমৌল অণু তৈরি করে, লাইক F2, ক্লোরিন 2, ব্রোমিন 2, Br2, আয়োডিন, এই যে এগুলো হচ্ছে দ্বিমৌল অণু, Cl2, ক্লোরিন গ্যাস, ব্রোমিন, আয়োডিন। সো হ্যালোজেন হচ্ছে দ্বিমৌল অণু গঠন করে, ঠিক আছে? হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17 নম্বরের মৌল। এই সবগুলো তো হ্যালোজেন গ্রুপের মৌল, ভালো করে জানি। গ্রুপ 17, গ্রুপ 17। পর্যায় সারণীর প্রথম গ্রুপের একটা ধাতু হচ্ছে M, এর অক্সাইডের সংকেত কি? পর্যায় সারণীর প্রথম গ্রুপের একটা মৌল M, তাহলে M দেখো, প্রথম গ্রুপ মনে করো সোডিয়াম, কথা তো সোডিয়ামের অক্সাইড কি হবে? সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে? 2 অণু সোডিয়াম, 2 অণু অক্সিজেন, এক মূল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করবে নাকি? না, এরকম না। দেখো কি হবে এখানে কাহিনী, সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। ও তাইলে অক্সিজেনের দুজনই কত ভাই? অক্সিজেনের দুজনই 2 সোডিয়ামে আসবে, দ্যাট মিন্স সোডিয়ামে আসছে, সোডিয়ামের দুজনই 1 অক্সিজেনে যাবে, সো এরকম হবে Na2O, ঠিক আছে? পরে সমতা করবা যে এখানে অক্সিজেন 2টা, এখানে 2 দাও, 2 দেওয়ার পরে হচ্ছে আমার এখানে সোডিয়াম 4টা হয়ে গেছে, এখানে 4 দিয়ে সোডিয়ামকে 4 বানাবা, এরকম হয় আর কি। বাট মেইন যে ব্যাপারটা আমরা দেখেছি, 1 নাম্বার গ্রুপের যে মৌল আছে এটা দুজনই 1, সো এটা যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে আমাদের যে যৌগটা গঠন হবে অবশ্যই সোডিয়ামের দুজনে অক্সিজেনে যাবে। সো সোডিয়ামের দুজনে হচ্ছে 1, এটা অক্সিজেনে গেলে 1 হবে, অক্সিজেনের দুজনে সোডিয়ামে আসলে এটা 2 হবে, Na2O হবে, Na2O হবে। সো ওই মৌলটা যদি হচ্ছে আমাদের M হয় তাহলে হবে M2O। কি হবে? M2O হবে, বুঝছি? ওকে,
তাহলে 2 নাম্বার গ্রুপের যদি করে, এটা তো 1 নাম্বার গ্রুপ, 2 নং গ্রুপ হলে কি হবে, লাইক ম্যাগনেসিয়ামের দুজনই 2 অক্সিজেনে যাবে, অক্সিজেনের দুজনই 2 ম্যাগনেসিয়ামে আসবে, তখন দুইটা কাটাকুটি গিয়ে আমাদের আনসার হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে। 3 নাম্বার গ্রুপ যদি হয়, 3 নং গ্রুপের লাইক অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে ভালো করে দেখো, অ্যালুমিনিয়ামের দুজনই অক্সিজেনে যাবে, অক্সিজেনের দুজনই অ্যালুমিনিয়ামে আসবে, তো অ্যালুমিনিয়াম হলে এরকম হবে। সো ওই মূলটা 3 নাম্বার গ্রুপের হইলে আনসার হইতো M2O3। ঠিক আছে, বুঝছো? 1 নাম্বার গ্রুপে হওয়ায় এরকম হবে, বুঝছি, M2O হবে। সো বুঝে শুনে আনসার দিও। এরপরে চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে নিচের কোনটি সাধারণত ক্ষেপ পড়ে? চুনের পানি মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তো এটার মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি চালনা করো, তাই তোমার কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম আছে এখানে, দেন হচ্ছে এটা OH লিখছে ভাই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি CaOH2। ঠিক আছে, CaOH2, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা থেকে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম পরে এই যে এখান থেকেই OH থেকে একটা অক্সিজেন এটাতে যায় এবং এটা কার্বনেট হিসেবে এইভাবে বসে, এবং এই বাকি যে একটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন মিলে H2 উৎপন্ন করে। তো যে সাধারণত ক্ষেপ পড়ে এটা হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বনেটের সাধারণত ক্ষেপ পড়ে। ঠিক আছে, ওকে। নিচের কোনটি চুনের পানিকে গুলা করে? কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে গুলা করে, আমরা সবাই জানি এটা, কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে গুলা করে। আচ্ছা, তোমরা যে ভাই যেই পড়াইতেছি মেইন টার্ম যেগুলা, ওই যে পর্যায় গ্রুপ নাম্বার থেকে বেশি প্রশ্ন আসে, তারপরে এই যে এরকম দিয়ে বলতে পারে হচ্ছে, মনে করো এটা হচ্ছে আয়নীকরণ শক্তি কার বেশি, পারমাণবিক আকার কার কম, ইলেকট্রন আসক্তি কার বেশি, এই টাইপের যে ব্যাপার স্যাপার আছে সব জিনিসগুলোই তো ক্লিয়ার হয়ে গেছে। তো এই টাইপ থেকেই অন্য কোনো মূল্য দিয়ে দিতে পারে, তোমার মেইন জিনিসটা জানা থাকলে কিন্তু তুমি আনসার পারবা নাকি পারবা না? অবশ্যই পারবা। এজন্য বুঝে শুনে পড়ে যাইও। ভাইয়া কিন্তু সব টাইপ পড়াই ফেলছে, এবার নিজে শুধু প্র্যাকটিস করবে। ঠিক আছে, শামুক জিনকের খুলসে কি বর্তমান থাকে? শামুক জিনকের খুলসে থাকে তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা মনে রাখবা, শামুক জিনকের খুলসে থাকে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, বলছে ত্রয়ী সূত্রকে সমর্থন করে কোনগুলা? তো ত্রয়ী সূত্র কি ভাইয়া? ত্রয়ী সূত্র হচ্ছে 3টা মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজাইলে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক সংখ্যার, ভালো করে বুঝে, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হয়ে যায়। এটা হচ্ছে ত্রয়ী সূত্র। ঠিক আছে, এই যে লিথিয়ামের ভর 3 না, লিথিয়ামের ভর 7, লিথিয়ামের ভর 7, সোডিয়ামের ভর হচ্ছে আমাদের 23, পটাশিয়ামের ভর 39। এটাও দিয়ে হিসাব করো, সোডিয়ামের ভর আমরা বের করে ফেলবো, এটা না জানলেও দেখো যে 7 আর 39 এই দুইটা যোগ করবো, প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক যোগ করে 2 দিয়ে ভাগ দিব, যোগ করলে আসে 46/2, দ্যাট মিন্স 23। দ্যাট মিন্স দেখো সোডিয়ামের সমান হয়ে গেছে, এটা ত্রয়ী মৌলকে সমর্থন করে। বেরিলিয়ামের ভর কত? 8, ম্যাগনেসিয়ামের 12, ক্যালসিয়ামের 40। এটাও দিয়ে হিসাব করো, এই ম্যাগনেসিয়ামের 12 না, ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, ম্যাগনেসিয়ামের ভর 24, পারমাণবিক সংখ্যা 12। ম্যাগনেসিয়ামের ভর কেমনে বের করবা? এই যে ক্যালসিয়াম মানে এই যে প্রথমটা এবং শেষটা যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, কত আছে? 48/2, 24 আসতেছে। সো ম্যাগনেসিয়ামের মানে সমান আছে, এটা ত্রয়ী সূত্র সমর্থন করে। এখানে যে 3টা আছে, কার্বনের কত ভাইয়া? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, অক্সিজেনের পারমাণবিক ভর 16। নাইট্রোজেনের পারমাণবিক ভর হওয়ার কথা ছিল এই যে প্রথমটা এবং তৃতীয়টা যোগ করো, এরপরে 2 দিয়ে ভাগ দাও, এটা 13 হওয়ার কথা ছিল, বাট 14 আসছে। দ্যাট মিন্স এটা সমর্থন করে না, এটা 2 আছে। ঠিক আছে, এইভাবে এটা। ঠিক আছে, পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটালে ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে যে পরমাণু, পূর্ণ বা অর্ধপূর্ণ, দেখো আমরা এমনিতেই জানি অর্ধপূর্ণের জন্য যে ক্রোমিয়াম কি হয়ে যায়? 3d5 4s1 হয়ে যায়। ঠিক আছে, কপার হয়ে যায় পূর্ণ হওয়ার জন্য 3d10 4s1। কপারের নিচে দেখো, কপারের নিচে কিন্তু সিলভার আছে, কপারের নিচেই সিলভার আছে, দ্যাট মিন্স কপারের মতো সিলভারের ইলেকট্রন বিন্যাস হবে 1 2 3 আনসার। ঠিক আছে, বুঝতেছি? এরপরে অবস্থান্তর মূল্য গ্রুপ 14 না, গ্রুপ 8 11, কোজ আমরা জানি গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, মেইনলি 11 পর্যন্ত হচ্ছে এর অবস্থান্তর মূল্য। সো গ্রুপ 8 11 এগুলো হচ্ছে আমাদের 3 থেকে 12 এর মধ্যে পড়ে। সো এই দুইটা হচ্ছে আনসার। ঠিক আছে, আর এটা তো 14টা অবস্থান্তর মূল্য নয়। ঠিক আছে, আয়নীকরণ শক্তি শ্রেণীতে উপর থেকে নিচে বৃদ্ধি পায়। শ্রেণীতে ক্ষেত্রে দেখো উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তাহলে আকার বাড়লে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, শ্রেণীতে উপর থেকে নিচে গেলে হ্রাস পায় না, শ্রেণীতে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, এটা ভুল লিখছি। আয়নীকরণ শক্তি তো আকারের বিপরীত, তাহলে শ্রেণীতে কি গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আকার যদি বাড়ে তাহলে আয়নীকরণ শক্তি কি হবে? শক্তি কমবে। আকার বাড়লে আয়নীকরণ শক্তি কমবে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে না, আয়নীকরণ শক্তি কমবে উপর থেকে নিচে গেলে। পর্যায়ে ডান থেকে বামে হ্রাস পায়, ভালো করে যে এটা হচ্ছে বাম,
এটা ডান। তাহলে ডান থেকে বামে গেলে অবশ্যই আকার কমে, কারণ বাম থেকে ডানে গেলে আকার বাড়ে জানি। তো ডান থেকে বামে যদি আকার কমে, বাম থেকে ডানে আকার কমে, বাম থেকে ডানে গেলে আকার কমে, তাহলে ডান থেকে বামে আসলে আকার বাড়ে। ডান থেকে বামে আসলে, সে ডান থেকে বামে আসতেছে, ডান থেকে বামে আসলে আকার বাড়ে। আকার যদি বাড়ে তাইলে কিন্তু আমার আনএকরণ শক্তি হ্রাস পাবে, উল্টা হয়। তো এই 2 আর 3 আনসার, বুঝে আনসার দিও, ঠিক আছে। এরপরে বলছে এখানে এ ও জি প্রতীকী অর্থে ব্যবহৃত প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়, কোনটি অধিকতর তড়িৎ ঋণাত্মক। আচ্ছা দেখো, ক্লোরিনের উপরে আছে, দ্যাট মিন্স এটা হবে আমাদের ফ্লুরিন, এটা কি হবে, এটা হবে ফ্লুরিন। এরপরে অক্সিজেনের নিচে আছে, অক্সিজেনের নিচে কি থাকে বা ক্লোরিনের আগে আছে, এটা সালফার হবে। সেইগুলোর মধ্যে আমরা হিসাব করাই লাগবে না, সবচেয়ে আকার ছোট ফ্লুরিনের বের হবে, এবং এমনিতেও জানি ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। সো ফ্লুরিন হবে, ফ্লুরিন জি আনসার, ঠিক আছে। ওকে, বুঝতেছ? এখানে জি এর আকার ছোট, হ্যাঁ জি এর আকার সবচেয়ে ছোট, ফ্লুরিনের আকার সবচেয়ে ছোট। এটা যদি সিরিয়াল বের করো, এটার আকার সবচেয়ে বেশি হবে, এ ইজ গ্রেটার দেন ক্লোরিন হবে, কারণ এগুলো নিচে আছে, বামে যেটা আছে ওইটার আকার বেশি, এবং এই দুটার মধ্যে যখন কাউন্ট করবো অক্সিজেনের আকার এই জি থেকে বেশি হবে। তো জি এর আকার সবচেয়ে ছোট, ঠিক আছে। এর অধাতব ধর্ম বেশি, হ্যাঁ এর আকার সবচেয়ে বেশি, যার আকার বেশি তার অধাতব ধর্ম বেশি, সরি অধাতব ধর্ম কম হবে, আকার অধাতব ধর্মের উল্টা। এর আকার বেশি তাইলে অধাতব ধর্ম কম হবে, এটা উল্টা বলে দিচ্ছে, হবে না। এ অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি, এ থেকে ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি। দেখো এ থেকে ক্লোরিনের আকার ছোট, এর আকার বড়, ক্লোরিনের আকার ছোট, ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি, কারণ আকারের সাথে আয়নীকরণ শক্তি উল্টা। সো 1 আর 3 আনসার, 1 আর 3 আনসার, হ্যাঁ 1 আর 3 আনসার, এখানে ভুল দিয়ে দিছি, এটা হবে খ 1 আর 3। এ এর অধাতব ধর্ম বেশি হবে না, এ এর দাতব ধর্ম বেশি হবে, তো এ এর আকার বড়, এবং জি এর আকার ছোট, জি এর আকার ছোট, এটাও ঠিক আছে, ঠিক আছে। তো 1 আর 3 হবে, এটাতে ভুলটা দাগিয়ে দিছে, আনসার লেখা আছে, এটা কাছে লেখা আছে, তো এটা আমি ঠিক করে দিয়ে দিলাম, আনসার হবে ঘ। ঠিক আছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম, আর্গনের সমান সংখ্যক ইলেকট্রন আছে কোনগুলোতে? আর্গন মানে কি 18টা, 18টা কোনটাতে আছে, নিচের কোন দুটিতে? দেখো ক্লোরিন মাইনাস মানে ক্লোরিন 17 একটা ইলেকট্রন গ্রহণ করছে 18, ক্যালসিয়াম 2 প্লাস মানে ক্যালসিয়াম 20 দুইটা ত্যাগ করছে, ক্যালসিয়াম 20 2 প্লাস মানে দুইটা ত্যাগ করছে 18, সোডিয়াম প্লাস মানে সোডিয়াম 11 একটা ত্যাগ করছে, দ্যাট মিন্স 10, ম্যাগনেসিয়াম 2 প্লাস ম্যাগনেসিয়াম 12 দুইটা ত্যাগ করছে, দ্যাট মিন্স 10। সো আর্গনের সমান কোনটাতে আছে? আর্গনের সমান আছে যে এই দুইটাতে, ক্লোরিন এবং ক্যালসিয়াম, ক্লোরিন এবং ক্যালসিয়াম, ক্লোরিন এবং ক্যালসিয়াম, এটাই আনসার, ঠিক আছে। এরপরে কি আরো আছে, এই যে উপরের যে আয়নগুলো 1s2 2s2 2 3 6 এর ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট, মানে কত কয়টা ইলেকট্রন? 10টা, 10টা, এই যে সোডিয়াম প্লাসেও 10টা, ম্যাগনেসিয়াম 2 প্লাসেও 10টা, ক্যালসিয়াম 2 প্লাসে কিন্তু 18টা ইলেকট্রন, সেটা হবে না 1 আর 2 আনসার, ঠিক আছে। সো এতটুকুই আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর এমসিকিউ শেষ, আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে অলরেডি আজকে ক্লাস অনুযায়ী 1 2 3 4 কেমিস্ট্রির 3টা চ্যাপ্টার কমপ্লিট, কেমিস্ট্রি 1 2 3 4 সব কমপ্লিট। আশা করি খুব দ্রুত শেষ করে দিব। তোমরা জাস্ট ক্লাসটা দেখো, দেখে দুমাই এমসিকিউ সলভ করো, ইনশাআল্লাহ এমসিকিউতে আর কোনো সমস্যা থাকবে না। ব্যাস স্লাইড সব রেডি করে দিয়ে দিতেছি, তোমরা হচ্ছে দ্রুতই সব কিছু পেয়ে যাবা।